তো 30 ডেজ অফ মেশিন লার্নিং এর 14তম দিনে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা করব যে কেগেলের যে 30 দিনের মেশিন লার্নিং প্রোগ্রাম, ওইখানে ডে 14-এ যে টাস্কগুলো দিয়েছে সেগুলো করব। বরাবরের মতো প্রথমে একটা জিনিস করতে হবে, তারপর এক্সারসাইজ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে ওরা দুইটা টপিক দিয়েছে আজকে। একটা হচ্ছে XGBoost, এটা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো এটা আমাদের স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করতে হবে না, XGBoost ইমপ্লিমেন্ট করে দেয়া আছে, এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো পাইথনের scikit-learn লাইব্রেরিতে। তো আমি আশা করছি আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ। যদি কেউ লাইভে কয়েকজন আছে আমি দেখতে পাচ্ছি। তো XGBoost আমরা ইমপ্লিমেন্ট করব, আর সেই সঙ্গে XGBoost ইমপ্লিমেন্ট করবো না, XGBoost দিয়ে মেশিন লার্নিং মডেল তৈরি করব। আরেকটা টপিক আছে ডেটা লিকেজ। তো ডেটা লিকেজ সম্পর্কে আমরা জানবো এবং সেটাও এক্সারসাইজ করব। তো XGBoost গত বছর, মানে কত সালে, 2020 সালে আমি একটা প্রজেক্টে ব্যবহার করেছিলাম, বেশ ভালোই কাজ করেছিল। এটা ছাড়াও XGBoost খুবই কমন একটা অ্যালগোরিদম, এটা অনেক জায়গাতে এখনো ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করে বেশ কয়েক বছর আগে অনেকেই কেগেলে বেশ ভালো করেছে আর কি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিব। তার আগে আমি XGBoost এর লিঙ্কটা আমি চ্যাটে পোস্ট করে দিচ্ছি। তো আলোচনা করার সময় কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করা যাবে। দ্বিতীয় টপিকের লিঙ্কটা পোস্ট করে দিই। আশা করি তোমরা কেগেলে যারা এখন অ্যাকাউন্ট করো নাই, ফ্রি অ্যাকাউন্ট থাকলে এখানে গিয়ে ফ্রি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবে। তো এই দুইটা হচ্ছে আজকের টপিক। প্রথমে আমি কপি এন্ড এডিটে ক্লিক করে নিলাম যাতে ভিতরের কোডগুলা আমি নিয়ে কাজ করতে পারি। প্রথমে আমরা পড়া শুরু করি। ইন দিস টিউটোরিয়াল you will learn how to build and optimize models with gradient boosting. This method dominates many Kaggle competitions and achieves state-of-the-art results on a variety of dataset. মানে বিভিন্ন ধরনের ডেটা সেটে বেশ ভালো ফলাফল দেয় এবং এটা দিয়ে কেগলে অনেকেই সাফল্যের সঙ্গে অনেক কাজ করেছে। তো এটা কিন্তু ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিভিন্ন প্র্যাকটিক্যালি আসলে মেশিন লার্নিং মডেল ব্যবহার করবা কর্মক্ষেত্রে বা নিজের অফিসের কাজে হোক বা নিজের ব্যক্তিগত কাজে, তোমরা এই মডেলটা ট্রাই করে দেখবা। XGBoost এটা বেশ ভালোই কাজ করে। For much of this course, you have made predictions with the random forest model. তো শুরুতে আমরা এই কোর্সে, আজকে তো 14 নম্বর দিন, আমরা তো প্রথম দিন একটু মেশিন লার্নিং মডেল দেখেছিলাম, এরপর কয়েকদিন পাইথন শিখে তারপর আমরা মেশিন লার্নিং এ ফেরত এসেছি। তো আমরা এখন পর্যন্ত ডিসিশন ট্রি ব্যবহার করেছি এবং ডিসিশন ট্রি ছাড়া বেশিরভাগ সময় আমরা র্যান্ডম ফরেস্ট ব্যবহার করেছি, যেটা ডিসিশন ট্রি এর অনেক ভালো, which achieves better performance than a single decision tree. তো এই কোর্সে মজা হচ্ছে, অনেক কিছুই আমি যখন বলি তারপর পড়তে গিয়ে দেখি আমি যে কথাগুলো বলছি ওগুলো এখানে লেখা আছে। তো which achieves better performance than a single decision tree simply by averaging the predictions of many decision trees, তাই না? একটা সিঙ্গেল ডিসিশন ট্রি এর চেয়ে র্যান্ডম ফরেস্ট ভালো, কারণ সে অনেকগুলো ট্রি এর প্রেডিকশন থেকে নিয়ে অ্যাভারেজ করে দেয়। উই রেফার টু দ্য র্যান্ডম ফরেস্ট মডেল অ্যাজ অ্যান এনসেম্বল মেথড। The ensemble method কি জিনিস? By definition, ensemble methods combine the predictions of several models. হ্যাঁ, তার মানে ensemble মেথড হচ্ছে যে বিভিন্ন রকম মেশিন লার্নিং মডেল ইউজ করে তাদের যেই প্রেডিকশন গুলাকে একসঙ্গে কম্বাইন করে যে প্রেডিকশন দেয় তাকেই বলে হচ্ছে এনসেম্বল মেথড। ধরো একটা জিনিস করার সময় তুমি হয়তো 10 জনকে জিজ্ঞেস করলা, এর মধ্যে বেশিরভাগই তোমাকে যে বুদ্ধি দিল তারপর তুমিও সেই বুদ্ধি দিলা, মানে অনেকের সমন্বিত জ্ঞান নিয়ে তুমি জ্ঞান বিতরণ করতেছো। তো এনসেম্বল মডেল এরকম। তো এই যেমন র্যান্ডম ফরেস্ট কি একটা এনসেম্বল মডেল মেথড, তো গ্রেডিয়েন্ট বুস্টিং ওইরকমই।
Next we will learn about another ensemble method called gradient boosting. হ্যাঁ, তো gradient boosting এক ধরনের ensemble method. The gradient boosting is a method that goes through cycles to iteratively add models to an ensemble. It begins by initializing the ensemble with a single model. শুরুতে আমার একটা মডেল থাকবে whose predictions can be pretty naive. যেটার প্রেডিকশনটা কি হবে, খুবই সহজ সরল একটা প্রেডিকশন হবে আর কি। Even if its predictions are wildly inaccurate, subsequent additions to the ensemble will address those errors. তো প্রথম যেই একটা, সে তো এনসেম্বল মেথড মানে কি, সে অনেকগুলো মডেল ইউজ করবে, তাই তো। তো প্রথমে সে একটা মডেল নিবে, তারপর এই মডেলটা একটা প্রেডিকশন দিবে। তো এই প্রেডিকশনটা হতে পারে যে খুবই নর্মাল বা অনেক ভুল ত্রুটি আছে এই প্রেডিকশনে, কিন্তু তারপর সে যখন আস্তে আস্তে মডেল অ্যাড করতে থাকবে তখন এই ভুল ত্রুটিগুলো অনেকাংশেই অ্যাড্রেস হয়ে যাবে। দেন উই স্টার্ট দ্য সাইকেল, তারপরে সাইকেল শুরু। তো প্রথম কাজটা কি, ফার্স্ট we use the current ensemble to generate predictions for each observation in the data set. আবার পরে লাইনটা, ফার্স্ট we use the current ensemble, বর্তমানে আমার যেই মডেল আছে এই এনসেম্বলের মধ্যে এক বা একাধিক, তো টু জেনারেট প্রেডিকশনস ফর ইচ অবজারভেশন ইন দ্য ডেটা সেট। তো ওইটা দিয়ে আমি ডেটা সেটের সবকিছুর জন্য একটা প্রেডিকশন জেনারেট করব। টু মেক এ প্রেডিকশন উই অ্যাড দ্য প্রেডিকশনস ফ্রম অল মডেলস ইন দ্য এনসেম্বল। এবং এই প্রেডিকশন করার জন্য আমার মডেলে যতগুলা, আমার এনসেম্বলে যতগুলা মডেল আছে সবগুলা প্রেডিকশন অ্যাড করব। তো এটা করলাম। তো প্রথমে কিন্তু আবার বলি শুরু থেকে, প্রথমে আমি এনসেম্বল যে কোনো একটা মডেল নিব, নিয়ে এইটার প্রেডিকশন করব, তারপর একটা সাইকেল স্টার্ট হবে। এই সাইকেলে আমি এখন কি করব, আরেকটা মডেল নিব, নিয়ে এই আমার এনসেম্বল এখন দুইটা মডেল, তো এই দুইটা দিয়ে আমি আবার ইয়ে চালাবো, অবজারভেশন। আমার যে ডেটা সেট আছে এটার উপর মডেলগুলো চালাবো, ওখান থেকে যে অবজারভেশন থাকবে সেইখানে এই এদের অবজারভেশন গুলো কম্বাইন করে আমি একটা রেজাল্ট দিব। তারপর দিস প্রেডিকশনস আর ইউজ টু ক্যালকুলেট এ লস ফাংশন। তো এই প্রেডিকশন দিয়ে আমি একটা লস ফাংশন ক্যালকুলেট করব, যেমন মিন স্কোয়ার্ড এরর একটা লস ফাংশন। তো লস ফাংশন দিয়ে আসলে বুঝবো যে আমার আসলে কিরকম এরর হচ্ছে আর কি। দেন উই ইউজ দ্য লস ফাংশন টু ফিট এ নিউ মডেল that will be added to the ensemble. Specifically, we determine model parameters so that adding this new model to the ensemble will reduce the loss. তো এরপরে এই লস ফাংশনের যে রেজাল্ট, তো এইটা আমাকে, এই লস ফাংশনটা হেল্প করবে কি তৃতীয় মডেলটা নির্বাচন করতে, এবং যাতে আমার এই তৃতীয় মডেলটা নিয়ে যখন আমি আবার এনসেম্বল করবো তখন যখন আমার লসটা কম হয়, অর্থাৎ আমার এররটা কম হয়। Side note, the gradient in gradient boosting refers to the fact that we will use gradient descent on the loss function to determine the parameters in the new model. তো gradient descent আরেকটা জিনিস আছে, তোমরা যারা এই কম্পিউটার সায়েন্সে এআই বা মেশিন লার্নিং কোর্স করছো তোমরা জানো। তো এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মেইন কনসেপ্টটা কি, ধরো তুমি একটা পজিশনে আছো এই জায়গায়, তো এখানে এই পয়েন্টে তুমি দেখলা যে এটা কি তোমার অপটিমাল রেজাল্ট কিনা, এবং এরপর তুমি আশেপাশের আরো কয়েকটা পয়েন্ট নিলে, দেখলা যে না এইখানে আসলে তোমার আরেকটু কম হচ্ছে, তুমি এখান থেকে তখন এখানে আসলা, তারপর এখান থেকে তুমি এখানে আসলা। তো এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের লস ফাংশনটাকে ব্যবহার করে এটার লস ভ্যালুটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো, তাই না, একটা কস্ট ফাংশন বলে ফাংশন। তো এই কনসেপ্টটা ব্যবহার করি এখানে, যে ধাপে ধাপে আগানো, তো ওই কাজটাই এখানে করা হয়। ফাইনালি উই অ্যাড দ্য নিউ মডেল টু দ্য এনসেম্বল, এবং এরপর আমরা এটা রিপিট করতে থাকবো। তো আমরা এই মডেল প্যারামিটারটাকে এমন ভাবে সিলেক্ট করব যাতে এই নতুন মডেলটা অ্যাড করলে আমার টোটাল যে এনসেম্বলটা হইলো সেটা যাতে রিডিউস দ্য লস, সেটা যাতে লসটাকে রিডিউস করে। তাহলে তোমরা এই সাইকেলটা দেখো, প্রথমে নাইভ মডেল মানে একেবারে সহজ সরল বোকাশোকা মডেলটা আমার এখানে, এইটা আমি একটা নিব, তখন তারে বসে আমাকে প্রেডিকশন করে দিবে, এখানে প্রেডিকশন করলো, এখানে প্রেডিকশন করার পর আমি ক্যালকুলেট লস, কতটুক লস হইলো করলাম, ধরো আমার লস হলো 100, তারপর একটা নতুন মডেল ট্রেন করলাম, এই মডেলটা এনসেম্বলে আসলো, তারপরে মেক প্রেডিকশন। এটা কিন্তু এখন শুধু নতুন মডেলের প্রেডিকশন না, এটা এখন আবার আগের মডেল এবং নতুন মডেল, এখন যে দুইটা মডেল আছে আমার এনসেম্বলে, দুইটা প্রেডিক্ট করলো, দুইটা মিলে প্রেডিক্ট করলো, প্রেডিক্ট করার পর আমি আবার লস ইয়ে করলাম। কিন্তু এখন যখন আমি প্রেডিকশন করতেছি আমি এবার খেয়াল রাখবো যাতে আমার লসটা কম হয় আগের চেয়ে, এবং সেই ক্ষেত্রে এই যে নতুন মডেলের প্যারামিটার গুলো সে অটোমেটিক অ্যাডজাস্ট করে দিবে। তো এইভাবে করতে থাকবো আর কি। তো করতে করতে এক সময় আমরা থামবো। তো কখন থামবো বা কিভাবে থামবো
সেটা পরবর্তীতে আশা করি আলোচনা করা হয়েছে। তো আসো এখন আমরা দেখি, মানে আমরা এখানে বলে দিতে পারি যে কয়টা সাইকেল হবে বা এরকম কিছু একটা। উই বিগিন বাই লোডিং দ্য ট্রেনিং এন্ড ভ্যালিডেশন ডেটা ইন। আচ্ছা, আমরা এখানে ট্রেনিং আর ভ্যালিডেশন ডেটা লোড করব। আমি প্রথমে এটা চালাই দিই, কিছুক্ষণ সময় লাগবে এটা চলতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের টপিকটা কিন্তু খুবই আসলে না, আজকের ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং এর প্রত্যেকটা টপিকই বেশ ইন্টারেস্টিং। স্যার কে গেলে যদি আমার কোনো একটা দিন মিস হয়ে যায়, এক্ষেত্রে কি করণীয় কি? মিস দেওয়া দিনগুলোর কাজ কি পরে করলে প্রবলেম হবে? এইখানে তো কে গেল তো তুমি যে কোনো সময় কাজ করতে পারো। এইখানে ওরা এখন একটা স্পেশাল প্রোগ্রাম ছাড়ছে 30 দিনের মেশিন লার্নিং। তো তার মানে এই না যে এই জিনিসগুলা অন্য কেউ করতে পারবে না। আমি আমি যতটুকু জানি আর কি, আমি নিজে তো আর কখনো এটার আগে কে গেলে কাজ করিনি। তো তুমি কে গেলের অনেক কিছুই ফ্রি রিসোর্স আছে, টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট, তোমরা সেগুলা যে কোনো সময় করতে পারার কথা। তো এই মুহূর্তে তো 30 দিনের আইটেম ম্যাটেরিয়াল গুলা সবে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু আমি যে লিঙ্ক দুইটা দিয়েছি, তুমি যদি এই লিঙ্ক গুলা দেখো এবং সেটা যদি অ্যাক্সেস করতে পারো, তার মানে তুমি তো সেটা অ্যাক্সেস করতে পারবা। তো তুমি চেষ্টা করো। তো আমার এটা রান হয়েছে। ইন দিস এক্সাম্পল ইউ উইল ওয়ার্ক উইথ দ্য XGBoost লাইব্রেরি। তো এই যে এত জটিল একটা অ্যালগোরিদম বললাম, তো এটা কিন্তু আমার ইমপ্লিমেন্ট করতে হয় না, তাই না? ফ্রম XGBoost ইম্পোর্ট XGBoost বলে দিলাম, মানে খুবই আনন্দের বিষয়। তো এই জন্যই অনেকে মানে মনে করে যে আসলে মেশিন লার্নিং এর কাজ করতে অত প্রোগ্রামিং জানা লাগে না, যদিও বিষয়টা ঠিক না। না, কিন্তু অল্প প্রোগ্রামিং দিয়ে প্রবেশ করা যায়, কিন্তু ভালো করতে গেলে আসলে আস্তে আস্তে অনেক কিছুই জানা লাগে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং তিনটাই কিন্তু শুরু করার জন্য খুব বেশি কিছু জানা লাগে না। তো XGBoost স্ট্যান্ডস ফর এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। তো যে গ্রেডিয়েন্ট একটু আগে কি বলছে ওরা, যে হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং, তাই না? তো এটারই গ্রেডিয়েন্ট বুস্টিং হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম। যে গ্রেডিয়েন্ট বুস্টিং যে একটাই এরকম না। এক্সজি বুস্ট হচ্ছে আহ, একটা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং, which is an implementation of gradient boosting with several additional features focused on performance and speed. Scikit-learn has another version of gradient boosting, but XGBoost has some technical advantages. তো ঠিক আছে, তো এই জন্য আমরা XGBoost ইউজ করব। In the next code cell, we import the Scikit-learn API for XGBoost, xgboost.xgb regressor. This allows us to build and fit a model just as we would like in Scikit-learn. And as you will see in the output, the XGB regressor class has many tunable parameters. You will learn about them soon. তো এটা আমরা কি করব, XGBoost লাইব্রেরি থেকে XGB রিগ্রেসর ইম্পোর্ট করলাম, তারপর একটা মডেল তৈরি করে ফেললাম, মাই মডেল XGB রিগ্রেসর। এটাতে কোনো আর্গুমেন্ট আমি পাঠালাম না, তখন মানে সব ডিফল্ট আর্গুমেন্ট গুলোই ব্যবহার হবে। তারপর আমি বললাম মাই মডেল ডট ফিট, তখন ট্রেনিংটা হয়ে গেল, কাজ শেষ। এখন দেখো, ওরা এই আউটপুট হিসেবে XGB রিগ্রেসর একটা অবজেক্ট প্রিন্ট করলো, যেখানে অনেকগুলো প্যারামিটার আছে, বেস স্কোর, বুস্টার, কল স্যাম্পল বাই লেভেল, কল স্যাম্পল বাই নোড, গামা, জিপিইউ আইডি, ইম্পর্টেন্স টাইপ, মানে এখানে অনেক ধরনের ইয়ে আছে, প্যারামিটার আছে, যেখানে আমি আর্গুমেন্ট হিসেবে এগুলো পাঠাতে পারি। তো এগুলা কি, এগুলা হচ্ছে আমরা একটু পরে জানতে পারবো। আর এগুলো যদি আমি না পাঠাই, এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু, যেমন আমি এখানে কিছুই পাঠাই না, তাহলে বেস স্কোর ইউজ করবে 0.5, বুস্টার ইউজ করবে GB3, তাই না, ম্যাক্স ডেপথ ইউজ করবে 6। তো এই বিষয়, উই অলসো মেক প্রেডিকশনস এন্ড ইভালুয়েট দ্য মডেল। এখন আমরা দেখি মডেলটা কেমন কাজ করে। আমার মডেল তো মাই মডেল, তাই না? তাহলে এখন মাই মডেল ডট প্রেডিক্ট করলাম, কাকে দিয়ে কল করলাম, এক্স ভ্যালিডেশন ডেটা দিয়ে কল করলাম, প্রেডিকশন আসলো। এবার মিন অ্যাবসলিউট এরর আমি কি করলাম, মিন অ্যাবসলিউট এরর, সেটা এখানে প্রিন্ট করা হবে। তো মিন অ্যাবসলিউট এরর হচ্ছে এত। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কোন ডেটার জন্য, এটা কিন্তু আইওয়ার ডেটার জন্য না, এটা হচ্ছে যে মেলবোর্নের যে হাউস প্রাইসিং ডেটা সেটার জন্য। এখন আছে প্যারামিটার টিউনিং। XGBoost has a few parameters that can dramatically affect accuracy and training speed. The first parameters you should understand are n estimator. তো শুরুতে আমার যে প্যারামিটার, মানে এতগুলো প্যারামিটার তো এখনই শেখা সম্ভব না, আমরা তো নতুন। তো আমাদের জন্য প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটার মধ্যে একটা হচ্ছে n estimators.
specifies how many times to go through the modeling cycle described above. এই যে এখানে বলছিলাম যে আমরা কতবার এই সাইকেলটা চালাবো সেটা বলে দেওয়া যায়, তো ওইটাই আসলে এখানে বলে দিছে। ইট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ মডেলস দ্যাট উই ইনক্লুড ইন দ্য এনসেম্বল, তাই না? প্রত্যেকবার তো আমরা একটা একটা করে মডেল ইনক্লুড করতেছি প্রত্যেক সাইকেলে। এখন এর ভ্যালুটা কেমন হওয়া উচিত? টু লো ভ্যালু কজেস আন্ডার ফিটিং। আমরা যদি একটা কম ব্যবহার করি, কম ভ্যালু ব্যবহার করি, সেটা আন্ডার ফিটিং করবে, তাই না? আমরা আগে একটা লেকচারে দেখছি আন্ডার ফিটিং এবং ওভার ফিটিং কি জিনিস। হুইচ লিডস টু ইনএকুরেট প্রেডিকশনস। হ্যাঁ, আর টু হাই এ ভ্যালু কজেস ওভার ফিটিং, তো বেশি হাই ভ্যালু ইউজ করলে এটা ওভার ফিটিং হয়ে যাবে। তো typical values range from 100 to 1000, though this depends a lot on the learning rate parameter discussed below. তো টিপিক্যালি এটার ভ্যালু হবে 100 থেকে 1000 এর মধ্যে, আর এর ডিফল্ট ভ্যালুটা জানি কত। এন এস্টিমেট ডিফল্ট ভ্যালু হচ্ছে 100, তুমি যদি কিছু না দাও এটা 100 বার 100টা মডেল ইয়া করবে। আবার এটার সঙ্গে একটা খুব সম্পর্ক হচ্ছে লার্নিং রেট প্যারামিটারের, এটা কি একটু পরে বলবে। হেয়ার ইজ আ কোড টু সেট দ্য নাম্বার অফ মডেলস ইন দ্য এনসেম্বল। আমি যদি মডেলটা এইভাবে তৈরি করতাম, এক্সডিবি রিগ্রেসর এন এস্টিমেটর সমান 500, তখন এটা 500টা মডেল থাকতো এই এক্সডিবি বুস্টের মধ্যে, এবং তাহলে আমি প্রোগ্রামটা চালাতে পারি। এখন আসো, কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি। এন কে চক্রবর্তী প্রশ্ন করছে, মেশিন লার্নিং কম্পিউটারের স্টুডেন্টের জন্য কতটুকু আশাব্যঞ্জক বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এটা তো আমি আসলে জানি না, বাংলাদেশের খোঁজ মানে মার্কেটের খোঁজ খবর আমার এখন আরো তো জানা নাই। ভালোই হওয়ার কথা, অথবা এখন না হলে ভবিষ্যতে হয়তো ভালো হবেই, কিন্তু বিদেশে অনেক ভালো সেটা আমি জানি। তো আর্লি স্টপিং রাউন্ডস, এই প্যারামিটারটা কি করে? আর্লি স্টপিং রাউন্ডস অফার্স আ ওয়ে টু অটোমেটিক্যালি ফাইন্ড দ্য আইডিয়াল ভ্যালু ফর এন এস্টিমেটর্স। Early stopping causes the model to stop iterating when the validation score stops improving. তাই না? আমি তো বলতেছিলাম যে যে প্রত্যেকবার যে ইটারেট করবো, আবার এই ছবিটা দেখো, যে ইটারেট করার সময় আমার লস ক্যালকুলেট করবো এবং আমার টার্গেট হচ্ছে লসটাকে মিনিমাইজ করা। ধরো প্রথমবার লস আসলো 100, তারপর করলা 95, তারপর করলা আরে 80 হয়ে গেল, তারপর 75 হয়ে গেল, তারপর হয়তো 68 হয়ে গেল, তারপর লসটা হয়ে গেল 65, তারপরে করলা দেখলা লস হয়ে গেল 64, তারপর করলা লস হইলো 63, তারপর আবার করলা তো লস হইলো 62.9, আবার করলা দেখা গেলো লস 62.88, আবার করলা 62.85, আবার করলা 62.84, আবার করলা আবার 62.845, মানে আর তখন খুবই ক্ষুদ্র কমতেছে। তখন তুমি বুঝবা যে আসলে আর খুব বেশি করে লাভ নাই, এখন হয়তো আমার 62 পয়েন্ট এটা থেকে কমে বড় জোর 61-এ হয়তো আসতে পারবে, এরকম একটা কিছু। তো এটা তাহলে আর এতবার ইটারেট না করে আগেই, আমি যদি দেখি যে স্কোরটা ইমপ্রুভ হচ্ছে না, তখন সে আগেই বন্ধ করে দেয়। Early stopping causes the model to stop iterating when the validation score stops improving, even if we aren't at the hard stop for n estimators. It's smart to set a high value for n estimators and then use early stopping rounds to find the optimal time to stop iterating. তো সে মোটামুটি এন এস্টিমেটের জন্য একটা হাই ভ্যালু দিয়ে দেয়, যে ধরলাম আমি সর্বোচ্চ 500 বার আমি করব, কিন্তু দেখা গেলো যে 80 বার করার পরই আর খুব বাড়তেছে না, খুব ইনসিগনিফিকেন্ট বাড়তেছে বা একদমই বাড়তেছে না, তখন সেখানে স্টপ করে দিবে, কারণ শুধু শুধু তো সময় নষ্ট করে লাভ নাই। Since random chance sometimes cause a single round where validation scores don't improve, you need to specify a number for how many rounds of straight deterioration to allow before stopping. Setting early stopping rounds 5 is a reasonable choice. In this case, we stop after 5 straight rounds of deteriorating validation score. এখন হচ্ছে আমার যদি ভ্যালিডেশন স্কোরটা দেখা যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে বা বাড়তেছে না, এরকম ক্ষেত্রে যে এখানে আর্লি স্টপিং রাউন্ডে আমি পাস দেওয়া দেওয়া মানে হচ্ছে, কারণ এরকম একবার হইতে পারে যে একবার হয়তো বাই চান্স আমার 62, আমার একুরেসি ছিল 62, এখন আরেকটা নতুন মডেল ইন্ট্রোডিউস করা এটা 63 হয়ে গেছে, মানে আগের চেয়ে একটু খারাপ হয়ে গেছে। কিন্তু যেহেতু অনেক ডেটা ওখানে র্যান্ডম চান্সের ব্যাপার থাকতে পারে, সুতরাং একবার এরকম হইতেই পারে। তো আমি যদি বলি যে আর্লি স্টপিং রাউন্ডস 5, তার মানে পরপর 5 বার যদি এমন হয় যে আমার কোনো উন্নতি হচ্ছে না মডেলের বা একটু অবনতি হচ্ছে, তখন আমি সেখানে স্টপ করে দিব।
In this case we stop after 5 straight rounds of deteriorating মানে হচ্ছে কোনো কিছু খারাপের দিকে যাওয়া validation scores. So when using early stopping rounds, you also need to set aside some data for calculating the validation scores. This is done by setting the eval set parameter. When using early stopping rounds, আমি যদি এটা ইউজ করি তোমার জন্য কি করতে হবে, কিছু ডেটা আলাদা করে রাখতে হবে ভ্যালিডেশন স্কোর ক্যালকুলেট করার জন্য। দিস ইজ ডান বাই সেটিং eval underscore set parameter. তাহলে আমরা এখন এটা ইউজ করবো কিভাবে দেখো, উই ক্যান মডিফাই দ্য এক্সাম্পল অ্যাবাভ টু ইনক্লুড আর্লি স্টপিং। তাহলে আমি বললাম যে এক্সজিবি রিগ্রেসর এন এস্টিমেটর 500, একেবারে 500 বার হাইয়েস্ট, and my model dot fit x train y train early stopping rounds 5 এটা বলে দিলাম। আবার ইভাল সেট হচ্ছে x ভ্যালিড y ভ্যালিড, এটা দিয়ে ইভালুয়েট করব। মানে আমি যে আর্লি স্টপিং রাউন্ড আমার তো ইভালুয়েট করতে হবে তো বারবার, তো ইভালুয়েট করার জন্য আমি এই ডেটা সেটটি ইউজ করব। আর ভার্বস সমান ফলস, সাধারণত ভার্বস মানে হচ্ছে তোমার অনেক কিছু দিবে আর কি, মানে অনেক কিছু আউটপুট দিবে, তো এটা কি সেটা আসলে ভার্বস ট্রু করলে দেখা যাইতে পারে। If you later want to fit a model with all of your data set and estimators to whatever value you found to be optimal when run with early stopping. তো এইরকম করার পর, এক্সপেরিমেন্ট করার পর, আমি যদি এখন আমার মডেলটাকে সব ডেটা দিয়ে ট্রেন করতে চাই, তখন আমার কি করতে হবে? তখন আমি দেখলাম যে তখন আমার ধরো আর্লি স্টপিং রাউন্ড ব্যবহার না করলেও চলবে। আমি দেখলাম যে আমার এন এস্টিমেটরস হচ্ছে 125, তাহলে আমি এখানে ডিরেক্ট 125 ব্যবহার করবো, আর তখন আমার এই আর্লি স্টপিং রাউন্ডস 5 এটা করার দরকার নাই। তো এবার আসলে একটা ইন্টারেস্টিং প্যারামিটার লার্নিং রেট, সেই সম্পর্কে এর আগে যদি কোনো প্রশ্ন থাকে একটু দেখি। মমিনুল সর্দার জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছি। ফারহানা ইয়াসমিনও জানতে চাইছে, তাহলে তো ভাইয়া এন এস্টিমেট বেশি দিলেও আর্লি স্টপিং রাউন্ডস সেটাকে শেপ করে নিবে। হ্যাঁ, এজন্যই তো ইচ্ছা করি এখন, যে তুমি যদি আর্লি স্টপিং রাউন্ডস, যে কি জানি এটার নাম, আর্লি স্টপিং রাউন্ডসই তো নাকি, হ্যাঁ এটা ব্যবহার করো, তাহলে তুমি ইচ্ছা করেই এন এই এস্টিমেটরটা একটু বেশিই দিবা। নর্মালি তুমি যদি 100 দিবা, তাহলে তুমি 500 দিবা বা 1000 দিবা, যাতে কারণ বেশিরভাগ সময় সেটা ওই পর্যন্ত পৌঁছাবে না। তোমার যে মেশিন লার্নিং মডেল এই আর্লি স্টপিং রাউন্ড সিলেক্ট করে দিলে, সে তার আগেই যখনই দেখবে যে কাজ হয়ে যাচ্ছে, মানে এই যদি এটার মধ্যে 3 দাও, যখন দেখবে পরপর 3 বার খারাপের দিকে যাচ্ছে, তখন আর সে আর এন এস্টিমেটর এখানে মানে আর নতুন মডেল অ্যাড করবে না। তো তখন এটা কাজ শেষ হয়ে যাবে। সুতরাং এটা সঠিক তোমার ধারণা। সুমন হাসান জিজ্ঞেস করছে, এটা কি স্ট্যান্ডার্ড এস্টিমেটর? আর যেমন আপনি র্যান্ডমলি 100 চেক দিয়ে করছেন, আর হ্যাঁ আগের দিন তো আমি বিভিন্ন জিনিস চেক করে একটা ধরো লাস্টের একটা এক্সাম্পল একটা গ্রাফও আঁকছি এবং একে দেখছিলাম যে কোথায় কমছে, সেটা ইউজ করছি। আর আর্লি স্টপিং রাউন্ড নিজেই বেস্ট এস্টিমেটর বের করে নেবে, এবং তার বের করার পদ্ধতিটা হচ্ছে সে একটা 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 করে মডেল তো যোগ করতেছে র্যান্ডম ওই যে এক্সজি বুস্টের মধ্যে, এবং সে বারবার ভ্যালিডেশন ডেটা দিয়ে এটাকে ভ্যালিডেট করতেছে, দেখতেছে এরর কেমন। সো দেখলো যে যদি এন এস্টিমেটর যে সরি এন এস্টিমেটর নাকি জানি আর্লি স্টপিং রাউন্ড 5 দেই, যে দেখা গেলো 5টা মডেল অ্যাড করার পরেও আর কোনো ইয়া হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না, তখন সে ওইখানেই বন্ধ করে দিবে আর কি। তো এখানে তুমি এই জন্য ওই যে পরের উদাহরণের মতো তুমি একটা বেশি এনে এস্টিমেটর ভ্যালুটা একটু বেশি দিবা, কিন্তু এই সেটা আর্লি স্টপিং রাউন্ডের কারণে আগেই শেষ হয়ে যাবে। স্যার 1 উইক কমপ্লিট করার পর কেগেল একটা সার্টিফিকেট দিছে, এটার কোনো ভ্যালু আছে? হ্যাঁ, কেগেল আমাকেও একটা সার্টিফিকেট দিছে, আমার মনে হয় না এটার কোনো ভ্যালু আছে, কিন্তু তুমি যদি কাজ শিখো হচ্ছে বেশি ভ্যালু আর কি। তুমি যদি বাংলাদেশে কোথাও চাকরির অ্যাপ্লাই করো, তুমি লিখতেও পারো এগুলা যে তোমার এই সার্টিফিকেশন আছে, কিন্তু আমি আশা করবো তোমরা আরো বেশি বেশি, ধরো তোমার যদি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন থাকে, তোমার তার বেসিক সার্টিফিকেশন দরকার নেই। তাইলে আমি জানি কোথায় ছিলাম, লার্নিং রেট। এবার দেখো, ইনস্টেড অফ গেটিং প্রেডিকশনস বাই সিম্পলি অ্যাডিং আপ প্রেডিকশনস ফ্রম ইচ কম্পোনেন্ট মডেল, we can multiply the predictions from each model by a small number known as learning rate before adding them in.
তারা এটা পরে তারপর আমি ব্যাখ্যা করতেছি। This means each tree we add to the ensemble helps us less. So we can set a higher value for n estimators without overfitting. If we use early stopping, the appropriate number of trees will be determined automatically. এই তো তোমরা ফারহানা ইয়াসমিন যেটা বললা আর কি। In general, a small learning rate and large number of estimators will yield more accurate XGBoost model. So একটা learning rate থাকবে small এবং large number of estimators. Though it will also take the model longer to train since it does more iterations through the cycle. As default, XGBoost sets learning rate 0.1. এবার আসো লার্নিং রেটটা কি জিনিস। তো instead of getting predictions by simply adding up predictions from each component model, we can multiply the predictions from each model by a small number before adding them in. এখন ধরো তোমার মডেলগুলো একটা প্রেডিকশন করলো, তাই না? এখন আমি আরেক নতুন মডেল আসলো, তো আর আবার প্রেডিকশন হলো। তখন এই প্রেডিকশন গুলা যে এই এনসেম্বলের মধ্যে যেসব কম্পোনেন্ট মডেল আছে, যেসব মডেল আছে ওগুলো কম্পোনেন্ট মডেল বলে। অ্যাডিং আপ দ্য প্রেডিকশন অ্যাড করার চেয়ে আমরা কি করতে পারি? ইউ ক্যান মাল্টিপ্লাই দ্য প্রেডিকশন ফ্রম ইচ মডেল বাই এ স্মল নাম্বার বিফোর অ্যাডিং দেম ইন। প্রত্যেকটা মডেলের প্রেডিকশনকে একটা ছোট সংখ্যা দিয়ে গুণ করবে। এই ছোট সংখ্যাটাই বলে হচ্ছে লার্নিং রেট। যেমন বাই ডিফল্ট লার্নিং হচ্ছে রেট হচ্ছে 0.1। তো এটা কি মিন করে? দিস মিনস ইচ ট্রি উই অ্যাড টু দ্য এনসেম্বল হেল্পস আস লেস। সো we can set a higher value of n estimators without overfitting. If we use early stopping, the appropriate number of trees will be determined automatically. In general, a small learning rate and a large number of estimators will yield more accurate XGBoost models, though it will also take the model longer to train, since it does more iterations through the cycle. As default, XGBoost sets learning rate 0.1. তো ওরা এখানে ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন দেখাইলে ভালো করতো। Modifying the example above to change the learning rate yields the following code. আমরা লার্নিং রেট এখানে ব্যবহার করব। যে আমি যদি চাই যে 0.1 এর বদলে 0.05 ব্যবহার করব, তাহলে এই যে তখন আমি n এস্টিমেটর আরো বড় একটা ভ্যালু ব্যবহার করলাম এবং তারপর আমার মডেলটাই হলো। এখন লার্নিং রেট এক্সপ্লেইনড ফর XGBoost, এটা আমি সার্চ করতে চাই। এখন দুইটা তো লিঙ্ক আসলো। এখানে কনসেপ্টটা বলছে যে লার্নিং ইট ডাজ নট ওয়ার্ক এক্স্যাক্টলি লাইক হোয়াট আই এম সেইং, বাট ইজ ভেরি সিমিলার। মানে আইডিয়াটা এরকম যে ইমাজিন ইউ নিড টু কম্পিউট এক্স্যাক্টলি 5.235 স্টেপস to reach the optimum for your model, ঠিক আছে? The learning rate is a shrinkage you do at every step you are making. If you make one step at ETA 1.00, the step weight is 1.00. If you make one step at ETA 0.25, the step weight is 0.25. If your learning rate is 1.00, you will either land on 5 or 6 in either 5 or 6 completion steps, which is not the optimum you are looking for. If your learning rate is 0.10, you will either land in 5.2 or 5.3, which is better than the previous optimum. এটা তো অরিজিনাল মেশিন লার্নিং এর লার্নিং রেটটা ব্যবহার করছে। তো এটাই কি আসলে ইয়েটা কিনা? Therefore, to get the most of XGBoost, আচ্ছা, if you learning rate is 0.01, and then you will either land at 5.23 or 5.24. Therefore, to get the most of XGBoost, the learning rate must be set as low as possible. However, the learning rate gets lower. You need many more steps to get to the optimum. দাঁড়াও, লার্নিং রেটের আমি একটা ছবি দেখলে বুঝতে পারবা। ওই যেমন এটা দেখো, আমার যদি লার্নিং স্টেপটা আস্তে আস্তে কমতেছে, এটা দেখো আসলে তো
ভালো ব্যাখ্যা করা যাচ্ছে না, এখানে কিছু বলছে কিনা দেখি। সেইটা তোমরা দেখতে পারো পরে, তো আমি এই এক্সাম্পলটাই দেখি। ধরো লার্নিং রেট ইজ এ শ্রিঙ্কেজ ইউ ডু এট এভরি স্টেপ ইউ আর মেকিং, মানে প্রত্যেকটা স্টেপে এই ছবিটার মধ্যে যে আমার ইয়েটা শ্রিঙ্ক করতে হবে, শ্রিঙ্ক না মানে ছোট করা, শ্রিঙ্ক না করলে কি হবে, এই ছবিতে দেখো যে এই স্টেপ তারপর একটা স্টেপ, তাহলে আমি যখন এই যে শেষ দিকে অ্যাবসলিউট মিনিমামে যাব, তখন আমি যদি এই বড় বড় স্টেপ নেই, যে প্রথম স্টেপটা আমি এত বড় নিলাম, পরের স্টেপটা যদি এত বড় নিই, তাহলে আমি এখানে আমার মাউসটা আশা করি দেখাচ্ছে এখানে পৌঁছাবো, তৃতীয় স্টেপে আমি এখানে পৌঁছাবো, চতুর্থ স্টেপে কিন্তু আমি এইখানে পৌঁছে যাব। তো আমি কিন্তু একদম অ্যাবসলিউট মিনিমামটা পাইলাম না। তো এজন্য আমার কি করতে হবে, যে আমার ছোট ছোট স্টেপ নিতে হবে, কিন্তু ছোট ছোট স্টেপ নিলে আমার মডেলটাকে বেশি ইটারেট করতে হবে। আর আরেকটা গুড আইডিয়া হচ্ছে এই যে প্রথমে একটু বড় নেওয়া, ধরো প্রথম লার্নিং স্টেপটা ছিল 1, তারপর একটা হচ্ছে 0.9, তারপর একটা হচ্ছে ওইটার 0.9, এভাবে আস্তে 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 লার্নিং স্টেপটা ছোট হইতে থাকবে। যত আমরা নতুন নতুন মডেল অ্যাড করতে থাকবো, মানে মিনিমামের দিকে যেতে থাকবো, বা এবসলিউট যেই আমার কাঙ্ক্ষিত নাম্বার অফ এস্টিমেটর ওইটার দিকে যেতে থাকবো, আমার লার্নিং স্টেপটা আমি আরো ছোট করে আনবো, তাহলে আমি ওই মিনিমামটা মিস করব না। তো এটাই হচ্ছে মূল কনসেপ্ট আর কি। তো এরকম কখনো কিছু না বুঝলে তোমরা এর গুগল টুগল সার্চ করে দেখে নিতে পারো। তাহলে আবার দেখা যাক, তো instead of getting predictions simply by adding up the predictions from each component model, we can multiply predictions from each model by a small number known as the learning rate before adding them in. This means each tree we add to the ensemble helps us less. So we can set a higher value for n estimators without overfitting. If we use early stopping, the appropriate number of trees will be determined automatically. In general, a small learning rate and a large number of estimators will yield more accurate XGBoost models, though it will also take the model longer to train since it does more iterations through the cycle. As default, XGBoost set learning rate 0.1. তাহলে আমরা এখানে এরকম লার্নিং রেট এখানে সেট করে দিয়েছি 0.05, তারপর হচ্ছে এন এস্টিমেটর এত। এখন n আন্ডারস্কোর জব, on a larger datasets where runtime is a consideration, you can use parallelism to build your models faster. যেখানে ডেটা সেটটা আমার অনেক বড় এবং সেক্ষেত্রে আমার রান টাইমটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার মডেল চলতে যদি কয়েক ঘন্টা সময় লাগে তাহলে হবে না, বা মডেল ট্রেন করতে, তখন ইউ ক্যান সেট ইউজ প্যারালালিজম, মানে প্যারালালি কাজ করার ব্যবস্থা আছে। ইটস কমন টু সেট দ্য প্যারামিটার n আন্ডারস্কোর জবস ইকুয়াল টু দ্য নাম্বার অফ কোর্স অন ইউর মেশিন। অন স্মলার ডেটা সেটস দিস ওন্ট হেল্প। তো বড় ডেটা সেট হইলে তোমার কম্পিউটার, যেই কম্পিউটার তুমি ট্রেন করবা মডেলটা, ওইখানে যতটা কোর আছে প্রসেসরের, তো সেটা তুমি ইউজ করতে পারো। The resulting model won't be any better, so micro optimizing for fitting time is typically nothing but a distraction, but it's useful in large datasets where you would otherwise spend a long time waiting during the fit command. So normally তোমার এই ধরনের মাইক্রো অপটিমাইজেশন করার দরকার নাই, এটা করে কোনো লাভ নাই। কিন্তু যদি এমন হয় যে তোমার আসলে অনেকক্ষণ লাগতেছে একটা মডেল ফিট করতে খুব বড় ডেটা সেট দিয়ে, তখন সেটা কাজে লাগবে আর কি। তো এই যেমন n আন্ডারস্কোর জবস 4, তো এটাদের মধ্যে 4 কোরের প্রসেসর, তো আমারটা বোধহয় 8 বা 16 কোরের প্রসেসর, তো আমারটা হবে এখানে 16 বা 30, 16 হলে 16, 32 হলে 30, আমি ভুলে গেছি আমার কম্পিউটার কত কোরের। তো তখন আমার মডেলটা হবে এরকম আর কি। তো আমি এইভাবে মডেল ডট ফিট করে দিলাম। And conclusion, XGBoost is the leading software library for working with standard tabular data, the type of data you store in pandas data frames, as opposed to more exotic types of data like images and videos. ইমেজ এবং ভিডিও নিয়ে কাজ করার জন্য না, কিন্তু নর্মালি আমার যেসব ডেটা, আমি যে প্যান্ডা টেবুলার টাইপের ডেটা, টেবিলের মতো দেখতে, যেমন প্যান্ডার ডেটা ফ্রেমে আমরা লোড করতে পারি, এইসবের ক্ষেত্রে XGBoost হচ্ছে একটা খুবই লিডিং সফটওয়্যার লাইব্রেরি। উইথ কেয়ারফুল প্যারামিটার টিউনিং ইউ ক্যান ট্রেন হাইলি অ্যাকুরেট মডেলস। তো এটা ওরা বেশ প্রশংসা করলো আর কি। তো এখন আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে গিয়ে প্রথমেই আমি একটু সেট আপটা রান করে দিই, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের আর নতুন কোনো প্রশ্ন নাই?
এখন এক্সারসাইজটা করা যাক। এখন আমার সেট আপ হয়ে গেছে। রান দ্য নেক্সট কোড সেল উইদাউট চেঞ্জেস টু লোড দ্য ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন সেটস। আচ্ছা, এটা এখানে কোনো চেঞ্জ না করে আমি রান করে দিলাম। তো এখানে আমি আসলে কি করতেছি, এই যে ট্রেন সিএসভি এক্স এর মধ্যে নিচ্ছি, আবার টেস্ট সিএসভিটা নিচ্ছি হচ্ছে এক্স টেস্ট ফুলে। এক্স ড্রপ এনে সেল প্রাইসটা হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল, এখানে এক্স থেকে ড্রপ করে দিচ্ছি। আবার এক্স ট্রেন ফুল, এক্স ভ্যালিড ফুল, এক্স ট্রেন, এক্স ভ্যালিড, এগুলো হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। তারপরে লো কার্ডিনিটি কলামগুলো নিচ্ছি, এখানে ওরা 10 ইউজ করছে, আমি একটা প্রজেক্টে গতকালই তো 20 ইউজ করে আরো ভালো রেজাল্ট পাইছিলাম। সো নিউমেরিক কলামস হচ্ছে এগুলা, আমার কলাম হচ্ছে এগুলা, এক্স ট্রেন, এক্স ভ্যালিড, এক্স স্টেট, এগুলো কপি করে আসলো। ওয়ান হট এনকোড দ্য ডেটা, ওয়ান হট এনকোডিং ওরা করে দিল এখানে। তো ঠিক আছে, খুবই ভালো, অনেক কাজ করে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে XGBoost ব্যবহার করা, যেহেতু আমরা XGBoost শিখলাম মাত্র, তাই না? In this step, you will build and train your first model with gradient boosting. Begin by setting my model 1 to an XGBoost model. Use the XGB regressor set and set the random seed to 1. Leave all other parameters as default, then feed the model. And আচ্ছা, তাহলে আমি যেটা করবো যে XGB regressor, আমি এটা র্যান্ডম স্টেটটাকে 0 করতে বলছে যাতে ওদের রেজাল্টের সাথে মিলে। ফিড দ্য মডেল তো খুবই সোজা, my model underscore 1 dot fit x underscore train y underscore, এই নামেই থাকার কথা, তাই না? তাহলে আমি এটা রান করে দিলাম। কারেক্ট। এখন আসো, set predictions once to the model's prediction for the validation data. Recall the validation features are stored in x valid. এখন আমি দেখবো যে আমার প্রেডিকশনটা বের করব। আমার কি ছিল, my model 1 dot predict, my underscore model underscore 1 dot predict x validation data দিয়ে প্রেডিক্ট করলাম। হইল। এখন মিন অ্যাবসলিউট এরর, predictions underscore 1, আর ওইটার নাম কি y valid, y underscore valid। মানে আমি যে এখন অ্যাবসলিউট এরর আমি কম্পেয়ার করব হচ্ছে এটা আর y underscore valid। কারেক্ট। এখন দেখো তেমন কিছু ছাড়াই কিন্তু এবার 17,662, বেশ ভালোই আমাদের অবস্থা, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে মডেলটাকে ইমপ্রুভ করা। Now that you have trained a default model as baseline, it's time to tinker with the parameters to see if you can get better performance. Begin by setting my model to an XGBoost model using এটা, তারপর use what you learned in the previous tutorial to figure out how to change the default parameter like n estimator and learning rate. Then feed the model to the training data x train and y train. Set predictions to the model's prediction. Recall the validation of features. Finally, use the mean absolute error function y valid. In order for this step to be marked correct, your model my underscore model underscore must attain lower MA than the model. আমরা শুরুতে যে ডিফল্ট মডেলটা তৈরি করলাম, এটার যে MA আছে তার চেয়ে আমার এখন যে মডেলটা তৈরি করব তার MA কম হইতে হবে, ঠিক আছে? তাহলে আগের ইয়েতে আমরা যাই। আগে আমরা যেমন কি করছিলাম, ধরো এটাই আমি নিয়ে নিই, কন্ট্রোল সি। তাহলে মাই মডেল 2 হচ্ছে কি XGB রিগ্রেসর,
এটা আমি দিব না, এটা আমার লাগবে না, আমার ডেটা অত বেশি থাকার কথা না। লার্নিং রেটও আমি দিলাম না, এটা দিলাম 500। তারপরে আমি এটা নিলাম my model underscore 2 dot fit xtrain ytrain early stopping rounds 3 দিই। ইভ্যালুয়েশন সেট হচ্ছে কি x ভ্যালিড y ভ্যালিড, এইটারে আমি কমেন্ট করে দিই। কন্ট্রোলার স্ল্যাশ চাপলে একবারে কমেন্ট হয়ে যায় সিলেক্ট করা থাকলে। তো এটা হচ্ছে আমার মাই মডেল 2 প্রেডিকশনস। তাহলে কি হবে, মাই মডেল 2 ডট প্রেডিক্ট, কিসের উপর জানি প্রেডিক্ট করছিলাম আগের বার, এক্স ভ্যালিডের। হ্যাঁ, এক্স ভ্যালিডে এমই হচ্ছে predictions to y valid। চালাই দিই, দেখা যাক কি হয়। ইনকারেক্ট, 17,699, এটার 17,662 আর 17,699, তাহলে আমারটা আরো কম একুরেট হয়েছে, তাই তো। এখন আসো, লিস্ট স্টপিং রাউন্ড 3-এর বদলে আমি দিলাম হচ্ছে 5, এতে আমার 17,699টা চেঞ্জ হয় কিনা দেখি। না, চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এবার আসো, আমরা লার্নিং রেট নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি। সতেরো হাজার 802, এটা কি ছিল, 17,662, 17,662, 16,802। এবার কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভ হয়েছে, তাই না? দেখো, আমরা লার্নিং রেটটা কমায় দিছি, এন এস্টিমেটরটা আমি একটু বাড়ায় দিই। লার্নিং রেট যেহেতু যত ছোট, আমার তত বেশি বার এস্টিমেট করতে হতে পারে। এবং এবার কিন্তু দেখো, আমি যে রান করতেছি, আমার একটু বেশি সময় লাগতেছে প্রোগ্রাম রান করতে। 16,802। এখন এটারে আমি যদি আর্লি স্টপিং রাউন্ড 7 দেই, 16,802 ছিল, 16,802 3 দিলে কি হয়, 857। না, তাহলে 5ই দিয়ে রাখি। তাহলে লার্নিং রেটটা চেঞ্জ করে আমি সাফল্য পাচ্ছি, এবং বেশ সিগনিফিকেন্ট, তাই না? 16,800 আর সেটা ছিল 17,662। তো দেখলা যে আমরা বেশ সাফল্য। এবার হচ্ছে ব্রেক দ্য মডেল ইন দিস স্টেপ। এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। এটা দেখার আগে আমি একটু দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। না, তোমাদের কোনো কমেন্ট নাই, এই মুহূর্তে 3জন দেখতেছে। তো break the model. In this step, you will create a model that performs worse than the original model in step 1. This will help you to develop your intuition for how to set parameters. You might even find that you accidentally get better performance, which is ultimately a nice problem to have and a valuable learning experience. Begin by setting my model 3 to an XGBoost model. You use what you learned in the previous tutorial to figure out how to change the default parameters, like to design a model to get high MAE, then feed the model. তো আগেরটার মতোই কাজ করব।
কিন্তু এবার আমাদের লক্ষ্য হচ্ছে আগেরটার চেয়ে খারাপ পারফরমেন্স বানানো। তো আমরা কি জানি যে আমি যদি এন এস্টিমেটর 100 দিই, কারণ লার্নিং রেট কম থাকলে আমার বেশি এস্টিমেটর দরকার। এখন আমি দিলাম 17,213, কিন্তু আমার ওইটা ছিল কত, 17,662। তো অলরেডি আমরা দেখছি যে এটা খারাপ। তো আমি যদি লার্নিং রেট 0.1 এর বদলে 0.5 দিই, এখন দেখো এটা কিন্তু অনেক খারাপ রেজাল্ট দিচ্ছে, কারণ আমার লার্নিং রেটটা অনেক হাই। মানে সে লাফায় লাফায় চলে আসবে, মানে আগের মতো তো ক্ষুদ্রভাবে আসবে না। আবার আর্লি স্টপিং রাউন্ডস আমি দিয়ে দিলাম 3, তাহলে আরো খারাপ হইতে পারে না, এরকমই আছে। তো মোটামুটি লার্নিং রেটের উপর এটা ডিপেন্ড করতেছে, তাই না? আর এন এস্টিমেটর যদি আমি 10 দিই, 20,568। তো এই হলো বিষয় আর কি। তো আমাদের এই এক্সজি বুস্ট শেখা শেষ আপাতত। এখন আমরা পড়বো একটা নতুন টপিক, ডেটা লিকেজ। তো আমি কপি এন্ড এডিটে ক্লিক করলাম। কপি অ্যান্ড এডিটে ক্লিক করলাম ডেটা লিকেজে। তখন দেখি যে ডেটা লিকেজ কি। ইন দিস টিউটোরিয়াল ইউ লার্ন what data leakage is and how to prevent it. If you don't know how to prevent it, leakage will come up frequently and it will ruin your models in subtle and dangerous way. So this is one of the most important concepts for practicing data scientists. তো ডেটা সায়েন্টিস্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, কারণ এটা না হলে এই সাটল মানে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্মভাবে আমার মডেলটাকে ওরা ধ্বংস করে দিতে পারে, অথবা বিধ্বংসী ডেঞ্জারাস কিছু একটা হয়ে যেতে পারে। তো আমরা দেখি যে এটা কি জিনিস। ডেটা লিকেজ অথবা শুধু লিকেজ happens when your training data contains information about the target but similar data will not be available when model is used for prediction. This leads to high performance on training set and possibly even the validation data, but the model will perform poorly in production. তো এটা কখন হইতে পারে যে আমার ট্রেনিং ডেটা contains information about the target কিন্তু similar data will not be available when the model is used for prediction. In other words, leakage causes a model to look accurate until you start making decisions with the model and then the model becomes very inaccurate. অর্থাৎ তুমি যখন মডেলটা ট্রেন করতেছো তখন তুমি দেখতেছো তোমার মডেলের একুরেসি অনেক ভালো। তখন যখন তুমি টেস্ট স্প্লিট করতেছো, একটা সেট দিয়ে ট্রেন করার পর তুমি যে আরেক সেট দিয়ে টেস্ট করলা, দেখলে বেশ ভালো আসতেছে। অথবা তুমি যদি এর আগে টিউটোরিয়ালে শিখছো ক্রস ভ্যালিডেশন করা, তাই না? আমরা গতকাল দেখেছি ক্রস ভ্যালিডেশন করেও দেখো যে খুবই ভালো পারফরমেন্স, তাই না? কিন্তু তুমি যখন এটা প্রোডাকশনে দিলা, মানুষজন যখন ইউজারে ইউজ করা শুরু করলো, তখন দেখলা যে না, তখন এই আজকে সারাদিনে মডেল যতগুলো প্রেডিকশন করছে এর মধ্যে ম্যাক্সিমামই খুবই ইনএকুরেট। তো মডেলটা বেশ পুয়ারলি পারফর্ম করতেছে প্রোডাকশনে। তো এই জিনিসটারই বলে ডেটা লিকেজ। There are two main type of leakage, target leakage and train test contamination. তো টার্গেট লিকেজ কি? Target leakage occurs when your predictors include data that will not be available at the time you make predictions. It is important to think about target leakage in terms of timing or chronological order that data becomes available, not merely whether a feature helps make good predictions. So এটা কি বলছে? It is important to think about target leakage in terms of timing or chronological order that data becomes available, not merely whether a feature helps make good predictions. An example will be helpful. Imagine you want to predict who will get sick with pneumonia. The top few rows of your data looks like this. যে নিউমোনিয়াতে কার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, গট নিউমোনিয়া, এই যে ফলস ট্রু, এরকম এজ 65, 72, ওয়েট 100, 130, 100, এগুলো হচ্ছে পাউন্ড। ধরো মেল, ফলস মানে হচ্ছে সে মেল নাকি মেল না। টুক অ্যান্টিবায়োটিক মেডিসিন, ফলস, ফলস ট্রু। পিপল টেক অ্যান্টিবায়োটিক মেডিসিনস আফটার গেটিং নিউমোনিয়া ইন অর্ডার টু রিকভার, তাই না? যে মানুষ তো নিউমোনিয়া হওয়ার আগে অ্যান্টিবায়োটিক খায় না, নিউমোনিয়া হইলে অ্যান্টিবায়োটিক খেতে হয়।
The raw data shows a strong relationship between these columns, but took antibiotic medicine is frequently changed after the value for great pneumonia is determined. This is the target leakage. এখন দেখো এটাকে তুমি যদি একটা ফিচার হিসেবে ইউজ করো, তো এই ডেটাটা তুমি যখন পাচ্ছ, তোমার তো হচ্ছে প্রিভিয়াস এই রোগীদের রোগ হয়ে গেছে, রোগ সম্পর্কে তথ্য, তো এখানে তার নিউমোনিয়া হয়েছিল, এটাও ট্রু, আবার টুক অ্যান্টিবায়োটিক মেডিসিন, এটাও ট্রু। আর এদের নিউমোনিয়া হয় নাই এবং এরা অ্যান্টিবায়োটিক মেডিসিন নেয় নাই। এখন তুমি যখন তোমার মেশিন লার্নিং মডেল যখন এটা দেখবে, তখন সে ভাববে কি যে এইটা ফলস হলেও দেখা যাচ্ছে এইটা ফলস, এটার সাথে একটা স্ট্রং কোরিলেশন আছে, তার মানে যে অ্যান্টিবায়োটিক মেডিসিন নিছে তার নিউমোনিয়া হয়েছে। এখন তুমি নতুন রোগীর ক্ষেত্রে যখন এটা ডিটারমিন করার চেষ্টা করবে রিয়েল ওয়ার্ল্ডে, তখন সে জিজ্ঞেস করবে যে অ্যান্টিবায়োটিক মেডিসিন নিছে না অ্যান্টিবায়োটিক মেডিসিন নেয় নাই, তাহলে বলবে না, তাহলে তো তার নিউমোনিয়া নাই। তো সে এরকম শিখলো আর কি বিষয়টা, যেটা আসলে ভুল। The model would see that anyone who has a value of false for took antibiotic medicine didn't have pneumonia. Since validation data comes from the same source as training data, the pattern will repeat itself in validation and the model will have great validation scores. তো মডেলটা যদি এরকম হয়, মডেলটার স্কোর কিন্তু একদম 90%, 99 বা 100% হয়ে যেতে পারে যে সঠিক। But the model will be very inaccurate when subsequently deployed in the real world, because even patients who get pneumonia won't have received antibiotics yet when we need to make predictions about their future health. যখন আমরা ধরো ডায়াগনস্টিকটাই করবো, তখনও কিন্তু সে নেয় নাই। আমরা যখন বললাম যে ডাক্তার বললো যে নিউমোনিয়া হয়েছে, প্রেসক্রিপশন দিবে, তারপর সে ওষুধ নিবে, কিন্তু আমি তার সব ফিচার টিচার দেখলাম, এর মধ্যে আমি যেহেতু অ্যান্টিবায়োটিক মেডিসিন নাই, এটা ফলস, আমি বুঝলাম না তার নিউমোনিয়া নাই, তো এটা মডেলটা খুবই ইনএকুরেট, তাই না? To prevent this type of data leakage, any variable updated after the target value is realized should be excluded. তো এই জন্য আসলে কি করতে হবে, টার্গেট ভ্যালু যখন আমি সেট করব, তার পরের যেসব ভ্যালু তুমি আপডেট করবা সেগুলা করতে হবে, এই বাদ দিতে হবে। যেমন ধরো আরেকটা হইতে পারে, ধরো নিউমোনিয়া হলে হাসপাতালে ভর্তি হয়, তাহলে আরেকটা কলাম থাকলো হাসপাতালে ভর্তি হয়েছে, ট্রু অথবা ফলস। তো যাদের নিউমোনিয়া হয়েছে ওরা অবশ্যই হাসপাতালে ভর্তি হয়েছে। এখন মেশিন লার্নিং মডেল দেখবে কি, হাসপাতালে ভর্তি হওয়া ট্রু মানে নিউমোনিয়া, আর হাসপাতালে ভর্তি হওয়া ফলস মানে নিউমোনিয়া না। একটা পেশেন্ট যখন রোগ নিয়ে আসে, সে তো শুরুতেই হাসপাতালে ভর্তি হয়ে যায় না। তো আমরা বিভিন্ন টেস্ট করে দেখলাম যে সে তো হাসপাতালে ভর্তি হয়নি, তাহলে তার নিউমোনিয়া নাই। কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হয়েছে কখন, এটা হচ্ছে পরের ঘটনা, যখন তার নিউমোনিয়া ডিটেকশন হয়েছে, তার পরের ঘটনা হচ্ছে সে অ্যান্টিবায়োটিক নিছে, হাসপাতালে ভর্তি হয়েছে এবং অন্যান্য যা কিছু। তো ওই জিনিসগুলো আমার বাদ দিতে হবে। তাইলে এখানে হচ্ছে ডিটারমিন যদি হয়, তাহলে তার আগের জিনিসগুলা ইউজেবল এবং পরের জিনিসগুলো ইউজেবল না, এগুলা এই মেশিন লার্নিং মডেলে ইউজ করা যাবে না। তো এটারে বলা হচ্ছে টার্গেট লিকেজ। যাক, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানলাম, এই কনসেপ্টটা আমারও জানা ছিল না। এবার আসো ট্রেন টেস্ট কন্টামিনেশন। A different type of leak occurs when you aren't careful to distinguish training data from validation data. Recall that validation is meant to be a measure of how the model does on data that it hasn't considered before. You can corrupt this process in a subtle ways if the validation data affects the processing behavior. This is sometimes called train test contamination. উদাহরণ কি? Imagine you run pre-processing like fitting an imputer for missing values before calling train test split. The end result, your model may get good validation scores, giving you great confidence in it, but perform poorly when you deploy it to make decisions. অর্থাৎ, তো আমরা তো জানি যে মিসিং ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ইম্পিউটার ইউজ করতে পারি, তাই না? এখন আমি ট্রেন টেস্ট স্প্লিট করার আগেই যদি এই সব জিনিসপত্রগুলো করি, যে প্রি প্রসেসিং করে ফেলি, ইম্পিউটার বসাই, এই করি সেই করি, তখন আমার ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা সবখানেই কিন্তু এই জিনিসগুলো থাকবে, এবং এর ফলে যেটা হবে, ইউর মডেল মে গেট গুড ভ্যালিডেশন স্কোরস, গিভিং ইউ গ্রেট কনফিডেন্স, কিন্তু ডিপ্লয় করলে রিয়েল ওয়ার্ল্ডে এটা পুয়ার পারফরমেন্স দিবে। কারণ কি, আফটার অল ইউ ইনকর্পোরেটেড ডেটা ফ্রম দ্য ভ্যালিডেশন অর টেস্ট ডেটা ইনটু হাউ ইউ মেক প্রেডিকশনস, সো দ্য মে দ্যাট, এখানে দা না, এটা দ্যাট হবে, সো দ্যাট মে ডু ওয়েল অন দ্যাট পার্টিকুলার data even if it can't generalize to new data. This problem becomes even more subtle and more dangerous when you do complex feature engineering. তো আমার যেসব জায়গায় কমপ্লেক্স ফিচার ইঞ্জিনিয়ারিং করা হয়, ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক অনেক বিভিন্ন রকম ফিচার ব্যবহার করা এবং তার আগে সেগুলারে ঠিক বিভিন্নভাবে প্রি প্রসেস করা,
তো এই জটিল জিনিসগুলো করার সময় আমার এই ঝামেলাটা বেশি হয়ে যেতে পারে যে you incorporate data from the validation or test data into how you make predictions। তো এটা আমি আসলে কিভাবে ইনকর্পোরেট করলাম, আমি যদি আগে প্রি প্রসেসিং করি, যেমন তোমরা জানো যে ইম্পিউটারের ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি মিন ইউজ করো বা মিডিয়ান ইউজ করো, এবং সেটা যদি আমি ট্রেন টেস্ট স্প্লিটের আগে করি, তার মানে আমার তো যত ডেটা আছে, ধরো আমার কাছে 1 লাখ ডেটা আছে, এর মধ্যে আমি হয়তো 80,000 করতাম ট্রেনিং, 20,000 করতাম ভ্যালিডেশন, তখন আমি এই যে ট্রেনিং ভ্যালিডেশন সবকিছুর মধ্যেই ইম্পিউটেশন করে ফেলতেছি। তো এই ক্ষেত্রে এই জন্য এটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ইম্পিউটেশনের, ধরো ভ্যালিডেশনের যে ডেটা, এখানের ভ্যালু গুলাও ট্রেনিং এর ডেটাতে ইফেক্টেড, আবার ট্রেনিং এর যে ভ্যালু গুলা এগুলা ইম্পিউটেশন এই যে করছে যেহেতু, তার মানে সেটা ভ্যালিডেশন ডেটা দিয়ে ইফেক্টেড আর কি। If your validation is based on a simple train test split, exclude the validation data from any type of fitting, including the fittings of pre-processing step। তো এই যে প্রি-প্রসেসিং স্টেপে যে ধরনের ফিটিং গুলা করা হয়, এগুলা বাদ দিতে হবে ভ্যালিডেশন থেকে। সুতরাং আমি আগে ট্রেন টেস্ট ডেটা স্প্লিট করব, করার পর আমি ট্রেনিং ডেটার উপর আমি এসব করতে পারি, করে আমি মডেল ট্রেন করব, তারপর আমি ভ্যালিডেশন ডেটা দিয়ে ভ্যালিডেট করব। দিস ইজ ইজিয়ার ইফ ইউ ইউজ সাইকেট লার্ন পাইপলাইন্স। তা আমি যদি যে পাইপলাইন ব্যবহার করি, যেটা আমরা আগে আরেকদিন 12 বা 13তম দিনে দেখেছি, তাহলে এটা খুব সহজ হয়ে যায়। হোয়েন ইউজিং ক্রস ভ্যালিডেশন ইটস ইভেন মোর ক্রিটিক্যাল দ্যাট ইউ ডু ইউর প্রি প্রসেসিং ইনসাইড দ্য পাইপলাইন। এবং ক্রস ভ্যালিডেশন করলে এটা আরো গুরুত্বপূর্ণ, এটা আমরা পাইপলাইনের ভিতরে করব। এক্সাম্পল: in this example, you will learn one way to detect and remove target leakage. We'll use a dataset about credit card applications and skip the basic data setup code. The end result is that information about each credit card application is stored in the data frame X. We will use it to predict which applications were accepted in a series Y. তাইলে আমরা দেখব যে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে, এখন কার্ডটা অ্যাকসেপ্ট হবে, কার্ডটা অ্যাকসেপ্ট হবে না। তো এখন ধরো এই যে এটা ডেটার মধ্যে আছে, আমার টার্গেট হচ্ছে ডেটা ডট কার্ড, এবং কার্ডটা আমি ড্রপ করে দিলাম। নাম্বার অফ রোজ ইন দ্য ডেটা সেট, প্রথমবার এটা চলতে একটু টাইম লাগে। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তো আমার এই ডেটা ফ্রেমটা হচ্ছে এরকম: এজ, ইনকাম, শেয়ার, এক্সপেন্ডিচার, ওনার। ওনার বলতে সম্ভব বোঝা যাচ্ছে বাড়ি ওন করে কিনা, সেলফ এমপ্লয়েড কিনা, ডিপেন্ডেন্ট মানে তার উপর ডিপেন্ডেন্ট কজন, মান্থস, মেজর কার্ডস কয়টা, অ্যাক্টিভ ফ্যাক্টিভ বলতে কি জানি না আমি, এটা কি বোঝাচ্ছে। তো যাই হোক, এটা একটা স্মল ডেটা সেট এবং আমার রো কত, মাত্র 1319টা। Since this is a small dataset, we will use cross validation to ensure accurate measures of model quality। আমরা এখানে ক্রস ভ্যালিডেশন করব যেহেতু স্মল ডেটাসেট। তো আমরা যেন পাইপলাইন করলাম, মেক পাইপলাইন র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ক্রস ভ্যালিডেশন স্কোর। মাই পাইপলাইন হচ্ছে কি মেক পাইপলাইন র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এন এস্টিমেটর 100। আর ক্রস ভ্যালিডেশন স্কোর কি করলাম, প্রথমে পাইপলাইন দিলাম, XY দিলাম, কয়টা ফোল্ড, 5টা ফোল্ড হবে। স্কোরিং হচ্ছে অ্যাকুরেসি, এবং ক্রস ভ্যালিডেশন অ্যাকুরেসি হচ্ছে কি এটা। এটা আমি রান করি, তো আমার অ্যাকুরেসি হচ্ছে 0.98, মানে 98% অ্যাকুরেটলি প্রেডিক্ট করতেছে যে সে ক্রেডিট কার্ড পাবে না পাবে না। With experience, you will find that it's very rare to find models that are accurate 90% of the time। তো আমরা যেহেতু ছাত্র বা শিক্ষার্থী, আমরা তো খুবই খুশি যে 98% অ্যাকুরেসি, কিন্তু আমরা যখন কাজ করতে যাব ডেটা সায়েন্টিস্ট হিসেবে, তখন ওই ধরনের মেশিন লার্নিং মডেল খুবই রেয়ার যেটা 98% অ্যাকুরেট হয়, মানে এত ভালো হওয়া খুবই বিরল ঘটনা আর কি। It happens, but it's uncommon enough that we should inspect the data more closely for target leakage। তো এটা হইতে পারে, কিন্তু যেহেতু এটা খুবই আনকমন, এই জন্য এখন আমি 98% হয়ে গেছে, খুশিতে কাচ্চি বিরিয়ানি খেতে চলে গেলাম। তো এটা না করে প্রথমেই এত রিকুয়েট হলে প্রথমে একটু সন্দেহ করতে হবে যে না, নিশ্চয়ই কোথাও ঝামেলা হয়েছে, কারণ এত ভালো তো ভালো না। এখন here is a summary of the data, which you can also find under the data tab. Card 1 if credit card application is accepted, 0 if not. Reports, number of major derogatory reports, মানে কি, মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, মানে এটা। এজ, এজ তো বুঝলাম, ইনকাম বুঝলাম। শেয়ার, রেশিও অফ মান্থলি ক্রেডিট কার্ড এক্সপেন্ডিচার টু ইয়ারলি ইনকাম।
Expenditure, average monthly credit card expenditure. Owner 1 if owns on 0. Self-employed, dependents, months, major cards, number of major cards held, active, number of active credit accounts. A few variables look suspicious, তাই না? এক্সপেন্ডিচারটা কি? অ্যাভারেজ মান্থলি ক্রেডিট কার্ড এক্সপেন্ডিচার। তো আমার যদি অলরেডি কোনো ক্রেডিট কার্ড না থাকে, এটা আসলে কবে থেকে আসলো এই ইনফরমেশনটা? এটা কি আসলে আমি ক্রেডিট কার্ড একসেপ্ট হওয়ার পরে পাইলাম নাকি আগে পাইলাম, নাকি আমার এই কার্ডের অ্যাপ্লিকেশনের আগের পর্যন্ত? তো এটা আমার আসলে খোঁজ খবর নিয়ে জানতে হবে। ফর এক্সাম্পল, ডাজ এক্সপেন্ডিচার মিন এক্সপেন্ডিচার অন দিস কার্ড অর দ্য কার্ডস ইউজড বিফোর অ্যাপ্লাই? মানে আমি এই যে নতুন যে কার্ড পেলাম এই কার্ডের এক্সপেন্ডিচার, তাহলে তো তার মানে হচ্ছে আমি আসলে কার্ড পেয়ে গেছি তারপর এক্সপেন্ডিচার, নাকি না আমি যে অ্যাপ্লাই করছি তার আগে আমার যেসব কার্ড ছিল সেগুলা। At this point, basic data comparisons can be helpful. এখন আমরা এটার উত্তরটা কিভাবে পেতে পারি? তো আমি দিলাম যে এক্সপেন্ডিচার্স আন্ডারস্কোর কার্ড হোল্ডার্স, এক্স এক্সপেন্ডিচার্স নন কার্ড হোল্ডার, এক্স এক্সপেন্ডিচার্স, আর এটা হচ্ছে নট। Fractions of those who did not receive a card and had no expenditure, fraction of those who received a card and had no expenditure. এবার এটা আমরা চালাই, আউটপুট দেখলে বুঝবো যে কাহিনী কি। এটা 1 who did not receive a card and who no expenditure, যে যার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয় নাই সে ডিড নট রিসিভ এ কার্ড এবং হ্যাড নো এক্সপেন্ডিচার, এবং তার কোনো এক্সপেন্ডিচারও নাই, এরকম হচ্ছে এই রেশিওটা হচ্ছে 1। তার মানে কি? তার মানে যারা যারা রিসিভ হয় নাই তাদের আসলে এক্সপেন্ডিচার নাই। এখান থেকে আমরা সন্দেহ করতে পারি যে আসলে এই বিষয়টা এরকম হয়েছে যে আসলে এই কার্ডের এক্সপেন্ডিচারই ব্যবহার করছে। ফ্র্যাকশন অফ দোজ হু রিসিভড এ কার্ড অ্যান্ড হ্যাড নো এক্সপেন্ডিচার, আর মাত্র 2% যারা কার্ড পাইছে কিন্তু এক্সপেন্ডিচার নাই। তার মানে ওই 2% এখনো কার্ডটা ব্যবহার শুরু করে নাই, এবং বাকিদের ক্ষেত্রে আসলে তারা এই কার্ডের এক্সপেন্ডিচারই দেখাচ্ছে। As shown above, everyone who did not receive a card had no expenditures, while only 2% of those who receive a card had no expenditures. It's not surprising that our model appeared to have a high accuracy, but this also seems to be the case of target leakage. এই যে দুই ধরনের লিকেজ ছিল, এর প্রথম লিকেজটা হচ্ছে টার্গেট লিকেজ, where expenditures probably means expenditures on the card they applied for. Since share is partially determined by expenditure, it should be excluded too. The variables active and major cards are a little less clear, but from the description they sound concerning. In most situations it's better to be safe than sorry if you can track down people who created the data to find out more. তো এখন প্র্যাকটিক্যালি আসলে কি করতে হবে, যে যেখান থেকে তুমি ডেটাটা পাইছো ওখানে গিয়ে খোঁজ নিতে হবে যে অ্যাক্টিভ মানে কি, মেজর কার্ডস মানে কি। অ্যাক্টিভ মানে কি আমার বর্তমান কার্ডটা সহ অ্যাক্টিভ হিসাব করছেন, নাকি আপনারা এর আগ পর্যন্ত আমার কয়টা অ্যাক্টিভ কার্ড ছিল, নাকি মেজর কার্ড বলতে কি বুঝাইছেন। তো এগুলো যেহেতু আমাদের এই মুহূর্তে জানার উপায় নেই, আমরা এগুলো বাদ দিয়ে দিব। তাহলে পটেনশিয়াল লিক হইতে পারে কি এক্সপেন্ডিচার, শেয়ার, অ্যাক্টিভ, মেজর কার্ডস। তাহলে এখান থেকে আমি এটা ড্রপ করে দিলাম। ড্রপ করে যদি আমি এই কাজটা করি তখন আমি দেখতেছি আমার অ্যাকুরেসি আসছে 83%। তো এটা মোটামুটি ভালোই, খারাপ না। দিস অ্যাকুরেসি ইজ কোয়াইট এ বিট লোয়ার। আগে ছিল 98%, ওখান থেকে 83% হয়ে গেছে, হুইচ মাইট বি ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। হাউএভার উই ক্যান এক্সপেক্ট ইট, মানে এরা বলছে যে এটা হতাশাজনক, কিন্তু আমি বলতেছি যে হতাশ হওয়ার কিছু নাই। হাউএভার উই ক্যান এক্সপেক্ট ইট টু বি রাইট অ্যাবাউট 80% অফ দ্য টাইম হোয়েন ইউজড অন নিউ অ্যাপ্লিকেশনস। কিন্তু এটা আমরা মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে 80% টাইম রাইট হবে। হোয়ারএজ দ্য লিকি মডেল উড লাইকলি ডু মাচ ওয়ার্স দেন দ্যাট। কিন্তু আসলে যেটা আগের মডেল ছিল যে এইসব ডেটাগুলো ইউজ করছে, সে আমার ইয়েতে আমার কাছে যে ডেটা আছে এটাতে সে 90% অ্যাকুরেসি দিল, বাস্তবে গিয়ে এটা খুবই খারাপ কাজ করতো। কনক্লুশন, ডেটা লিকেজ ক্যান বি $multi-million মিস্টেক। মানে এটা ভুলের কারণে কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, এবং এতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কয়েক মিলিয়ন মোটেও খুব বড় নাম্বার না তুমি যখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করবা। তো প্রসঙ্গত আমি যেমন একবার একটা 3 লাইনের কোড লিখে $6 মিলিয়ন বাঁচাই দিছিলাম আমার কোম্পানি গ্র্যাব সিঙ্গাপুরের। কেয়ারফুল সেপারেশন অফ ট্রেনিং এন্ড ভ্যালিডেশন ডেটা ক্যান প্রিভেন্ট ট্রেন টেস্ট কন্টামিনেশন, and pipelines can help implement this separation. Likewise, a combination of caution, common sense, and data exploration can help identify the target leakage. যে সতর্ক হইতে হবে, কমন সেন্স ব্যবহার করতে হবে। এটা দেখে আমি খুবই খুশি হলাম। আমি কারণ সবাইকে বলি যে যারা আসলে সত্যিকারের ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এক্সপার্ট হইতে চায়,
ওদেরকে আমি তিনটা জিনিস বলি। এক নাম্বার হচ্ছে কমন সেন্স উইথ বিজনেস সেন্স, মানে বিজনেস সেন্সটা থাকতে হবে, ওখান থেকেই কমন সেন্সটা আসবে। সেকেন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স। তারপর হচ্ছে যেমন যেটা কম্পিউটার সায়েন্স দিয়ে করা সম্ভব তার জন্য আমার মেশিন লার্নিং দরকার নাই। মানে যেমন ধরো আমাকে 1 লক্ষ নাম্বার সর্ট করতে হবে, এটা কম্পিউটার সায়েন্সের মাধ্যমে আমি 100% সঠিকভাবে করতে পারি, এটার জন্য মেশিন লার্নিং দরকার নাই। এবং তারপরে থার্ড হচ্ছে মেশিন লার্নিং, কমন সেন্স, কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং। এবং ডেটা এক্সপ্লোরেশন করতে হবে, ডেটা এক্সপ্লোর করে এই যে আমার ডেটা নিয়ে বোঝার চেষ্টা করতে হবে আসলে কি হচ্ছে। এবং যদি সুযোগ হয় যে এই ডেটাটা আমি যেখান থেকে পাইছি, যারা এটা তৈরি করছে ওদের সাথে যোগাযোগ করতে হবে। এখন আমাদের আরেকটা এক্সারসাইজ করব, তাতেই আজকে আমাদের কাজ শেষ। সেট আপটা চালিয়ে দিই। তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পারছো, এবং বুঝতে না পারলে অসুবিধা নেই, পরে তোমরা যদি সিরিয়াসলি মেশিন লার্নিং নিয়ে লেখাপড়া করো বা ডেটা সায়েন্স নিয়ে লেখাপড়া করো, তখন তোমাদের কাছে এই কনসেপ্ট গুলো আরো পরিষ্কার হবে। এক নাম্বার কি, দ্য ডেটা সায়েন্স অফ শু লেসেস। নাইক তো চিনো, যে জুতার কোম্পানি, তাই না? নাইক হ্যাজ হায়ার্ড ইউ অ্যাজ a data science consultant to help them save money on shoe materials. Your first assignment is to review a model one of their employees built to predict how many shoelaces they'll need each month. তো ওদের একজন এমপ্লয়ি অলরেডি একটা মডেল তৈরি করছে প্রেডিক্ট করার জন্য যে প্রত্যেক মাসে তার কয়টা শুলেস লাগবে, জুতার ফিতা লাগবে, তাই না? The features going into the machine learning model include the current month, advertising expenditures in the previous month. এটার কেন সম্পর্ক, আমি যদি আগের মাসে অনেক বেশি টাকা খরচ করি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাহলে তো এই মাসে আমার বিক্রি বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? Various macroeconomic features like the unemployment rate as the beginning of the current month. তো আনএমপ্লয়মেন্ট রেট বেশি থাকলে জনগণের হাতে টাকা কম থাকবে, তখন তারা জুতা কম কিনবে। The amount of leather they ended up using in the current month. আচ্ছা, এখানে কিন্তু অলরেডি আমি এক্সাম্পল দেখে বুঝতে পারছি যে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে কি, এই লাস্ট ঝামেলাটা, যে কারেন্ট মান্থে আমি যদি বেশি লেদার ব্যবহার করি, তাহলে তো আমি, তার মানে অলরেডি বেশি জুতা বানাই ফেলছি। এখন আমার মডেলটা তো এই ডেটা পাবে না। দেখি ওরা কি বলে। দ্য রেজাল্টস শো দ্য মডেল ইজ অলমোস্ট পারফেক্টলি অ্যাকুরেট ইফ ইউ ইনক্লুড দ্য ফিচার অ্যাবাউট হাউ মাচ, হ্যাঁ ঠিকই বলছি, হাউ মাচ লেদার দে ইউজড, but it is only moderately accurate if you leave that feature out. You realize this is because the amount of leather they use is a perfect indicator of how many shoes they produce, which in turn tells you how many shoelaces they need. Do you think leather used features constitute a source of data leakage? If your answer is it depends, what does it depend on? After you have thought about your answer, check it against the solution below. এখন তোমাদের কি মনে হয়, তোমরা যারা লাইভে আছো, যে এটা কি ইট ডিপেন্ডস নাকি না? তো আমার তো মনে হয় ইট ডিপেন্ডস হওয়ার কথা না। কারণ অলরেডি আমি যদি এই মাসে কতটুকু লেদার ব্যবহার করছি সেটা বলে দেই, তার মানে তো বেশি লেদার মানে বেশি জুতা। তা আমার মতে এটা আসলে একটা সোর্স অফ ডেটা লিকেজ। আমি বলবো ইয়েস। তোমাদের কিছু বলার আছে কিনা? তোমাদের কিছু বলার নাই, কারণ দেখি ওরা কি বলছে। This is tricky and it depends on details on how the data is collected, which is common when thinking about leakage. Would you at the beginning of the month decide how much leather will be used that month? If so, that is okay. আমরা যদি বলি যে এই মাসে কতটুকু লেদার ইউজ হবে, but if that is determined during the month, you would have not access to it when you make the prediction. If you have a guess at the beginning of the month and it is subsequently changed during the month, the actual amount used during the month cannot be used as a feature. আসলে এটা যদি মাসের মধ্যে আমি যখন জুতা বানাচ্ছি এবং এই ডেটাটা কালেক্ট করতেছি, তখন আসলে এটা ইউজ করা যাবে না, এটা একটা লিকেজ।
You have a new idea. You could use the amount of leather Nike ordered leading up to a given month as a predictor in your shoelace model. Does this change your answer about whether there is a leakage problem? You have a new idea. You could use the amount of leather Nike ordered leading up to a given month as a predictor in your shoelace model. কতটুক লেদার অর্ডার করা হয়েছে এখানে আসলে ডিপেন্ডস বা কারণ সে যদি আগে থেকে জানে যে বেশি জুতা বানাইতে হবে তাহলে সে বেশি লেদার অর্ডার করবে সে যদি আগে থেকে জানে কম জুতা বানাইতে হবে তাহলে সে কম লেদার অর্ডার করবে তাই না This could be fine, but it depends on whether they order shoelaces first or leather first. If they order shoelaces first, you won't know how much leather they have ordered when you predict their shoelace needs. If they order leather first, then you'll have that number available when you place your shoelace order and you should be okay. মানে ওরা যেটা বলতেছে ওরা যদি আগে লেদার অর্ডার করে ফেলে তাহলে তো হইলো আরেকটা হচ্ছে না ওরা যদি শুলেসের পরিমাণ দেখে তো সে লেদার অর্ডার করে তাহলে তো এটা আমরা নিতে পারবো না কারণ এটা দেখা যাবে পারফেক্টলি কোরিলেটেড অর সামথিং তো এই ধরনের সন্দেহজনক ফিচার হচ্ছে ডেটা লিকেজের উৎস গেটিং রিচ উইথ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আশা করি তোমরা জানো না জানলে সমস্যা নাই You saved Nike so much money that they gave you a bonus. Congratulations. Your friend, who is also a data scientist, says he has built a model that will let you turn your bonus into millions of dollars. Specifically, his model predicts the price of a new cryptocurrency like Bitcoin, but a newer one day ahead of the moment of prediction. Specifically, his model predicts the price of a new cryptocurrency one day ahead of the moment of prediction. His plan is to purchase the cryptocurrency whenever the model says the price of the currency is about to go up. The most important features in his models are মানে সে ক্রিপ্টোকারেন্সিটার প্রাইস প্রেডিক্ট করে একদিন আগে মানে সে এখন বলতে পারবে যে আগামীকাল ক্রিপ্টোকারেন্সিটার প্রাইস কত হবে এবং তার প্ল্যান কি সে ক্রিপ্টোকারেন্সি পারচেজ করবে when the model says the price of currency is about to go up তো সে কি কি ফিচার ইউজ করছে গুরুত্বপূর্ণ ফিচার current price of the currency amount of the currency sold in the last 24 hours change in the currency price in the last 24 hours change in the currency price in the last 1 hour number of new tweets in the last 24 hours that mentions the currency তো এটা দিয়ে সে কি করে পরবর্তী দিনের কারেন্সির প্রেডিক্ট করে তো এগুলা একটু বোঝার চেষ্টা করি যে নাম্বার অফ নিউ টুইটস গত 24 ঘন্টায় এটা সম্পর্কে এই কারেন্সি নিয়ে কতজন টুইট করছে মানে যত বেশি টুইট হবে তার কারেন্সিটা তত বেশি আলোচনায় আছে তো এই জন্য সে ধরছে এটার দাম বেশি বাড়বে লাস্ট 1 ঘন্টায় কিরকম বাড়ছে বা চেঞ্জ হয়েছে চেঞ্জ মানে কমতেও পারে লাস্ট 24 আওয়ার্সে দাম কিরকম চেঞ্জ হয়েছে the amount of currency sold in the last 24 hours আচ্ছা সোল্ড মানে তো বায়ু মানে যতজন সেল করছে ততটুকু তো বায়ু হয়েছে মানে অতটা ট্রানজাকশন হইলো আর কি the value of cryptocurrency in dollars has fluctuated up and down by over $100 in the last year and yet his model's average error is less than $1. He says this is proof his model is accurate and you should invest with him buying the cryptocurrency whenever the model says it's about to go up. Is he right? If there is a problem with his model, what is it? তো আমরা তো দুই ধরনের প্রবলেম জানি একটা হচ্ছে টার্গেট লিকেজ তাই না আর একটা হচ্ছে ওই যে ডেটার মধ্যে যে কন্টামিনেশন হয়েছে সেটা এখন সে এটারে প্রেডিক্ট করছে কিভাবে এখানে কি কোনো টার্গেট লিকেজ আছে অথবা এখানে কি ট্রেন টেস্ট কন্টামিনেশন আছে ট্রেন টেস্ট কন্টামিনেশন কখন হয় যখন আমরা প্রি প্রসেসিং করি ভ্যালিডেশন ডেটাটাকে আগেই চেঞ্জ করে ফেলি তো এটা আসলে একটু চিন্তা করতে হবে মানে গত 1 বছরে যখন এটা বাড়ছে কমছে এটা $100 এদিক সেদিক হয়েছে তার মানে বিশাল
কিন্তু তার মডেলের এভারেজ এরর হচ্ছে $1, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে এই হওয়ার সম্ভাবনাই বেশি টার্গেট। তোমাদের কোনো কমেন্ট আছে কিনা দেখে নি, তোমাদের কোনো কমেন্ট নাই। আমি দেখি যে ওদের অ্যান্সারটা কি। there is no source of leakage here, মানে কোনো রকম লিকেজ কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? These features should be available at the moment you want to make a prediction, and they are unlikely to be changed in the training data after the prediction target is determined. But the way he described accuracy could be misleading if you aren't careful. If the price moves gradually, today's price will be an accurate predictor of tomorrow's price, but it may not tell you whether it's a good time to invest. For instance, if it's 100 today, a model predicting price of 100 tomorrow may seem accurate, even if it can tell you whether the price is going up or down from the current price. A better prediction target would be the change in price over the next day. If you can consistently predict whether the price is about to go up or down, you may have a winning investment opportunity. তাহলে এখানে আসলে কোনো লিকেজ নাই ডেটার, সমস্যা যেটা হয়েছে সে হচ্ছে কিভাবে সে একুরেসিটা মেজার করছে, এখানে একটু ঘাপলা আছে। তো ধরো আজকের প্রাইস হচ্ছে $100, এখন কালকের প্রাইসটাও $100 সে প্রেডিক্ট করলো। তো এইগুলো তো এরকম না যে একদিনেই একদম আকাশ পাতাল কমে যায়, হয়তো আজকে 100, কালকে 101, পরশুদিন 99, তারপর দিন 102, এরকম আছে। তো একদিন হয়তো ধূপ করে কমে গেল, কিন্তু সে তো ওভার দ্য ইয়ার সে বলছে এই অবস্থা। তাহলে 100 থেকে তো এটা বাড়তেও পারে কমতেও পারে। এখন 100 থেকে বেড়ে 102 হইলো, তাহলেও কিন্তু তার প্রেডিকশন ছিল 100, তার মানে খুবই একুরেট যে সে বলছে 100, 102 হয়েছে। অথবা 100 থেকে এটা 98 হইলো, এটাও খুবই একুরেট। এখন ধরো আমি পরপর 10 দিনের প্রেডিকশন বলি, যে মনে করো আজকের প্রাইস হচ্ছে 100 এবং সে প্রেডিক্ট করলো কালকেও 100 হবে, কিন্তু কালকে হইলো 98। ঠিক আছে, তাহলে তুমি এখানে $2 ধরা খেলে। তো দ্বিতীয় দিনে সে প্রেডিক্ট করলো যে 98 দেখাচ্ছে, এটা 98 হবে। তার মানে এটা যদি 96 হয় তাহলে কিন্তু মডেলটা খুবই একুরেট, বা 100 হইলো। তো এটা হলো দ্বিতীয় দিনে 96, তৃতীয় দিনে হলো 94। এভাবে 10 দিনে কিন্তু $20 কমে এটা $80 হয়ে গেল। কিন্তু মডেলটা কিন্তু একুরেট, কারণ মডেলটা দেখে প্রত্যেক দিন সে যেটা প্রেডিক্ট করছে, তো মডেল তো হয়তো 94 প্রেডিক্ট করছে, মডেল হয়তো 80 প্রেডিক্ট করছে, কিন্তু তোমার যে $100 ইনভেস্ট করে তোমার তো $20 এখানে লস হয়ে গেল, তাই না, মাত্র 10 দিনেই। কিন্তু তুমি যদি প্রেডিক্ট করতে পারতা যে প্রাইসটা কি কালকে বাড়বে না কমবে, সেটা আমারে বলো, তাহলে এক কথা। কিন্তু তুমি প্রেডিক্ট করলে 100, তো প্রাইসটা 99, তুমি বললে আরে আমি তো অনেক একুরেট। তো এটা হচ্ছে এই প্রবলেমের সমস্যা আর কি। তো খুবই ইন্টারেস্টিং বিষয়। আর কয়টা এক্সাম্পল আছে আমার, আরো 2টা এক্সাম্পল আছে। তো এগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাকে নতুন নতুন ধারণা দিচ্ছে, তাই না, বিভিন্ন বিজনেস ইউজ কেস সম্পর্কে। তোমাদের কোনো প্রশ্ন আছে নাই? এখন আসো প্রিভেন্টিং ইনফেকশনস। An agency that provides healthcare wants to predict whether patients from a rare surgery are at a risk of infection, so it can alert the nurses to be especially careful when following up with those patients. You want to build a model. Each row in the modeling dataset will be a single patient who received the surgery, and the prediction target will be whether they got an infection. Some surgeons may do the procedure in a manner that raises or lowers the risk of infection, but how can you best incorporate the surgeon information into the model? You have a clever idea. তো এখানে হচ্ছে কিছু কিছু সার্জন এমন ভাবে অপারেশনটা করে যেটা হয়তো ইনফেকশনের সম্ভাবনা বাড়ায় দেয় অথবা কমায় দেয়। কিন্তু হাউ ক্যান ইউ বেস্ট ইনকর্পোরেট দ্য সার্জন ইনফরমেশন ইনটু দ্য মডেল, তাহলে এই তথ্যটা তুমি কিভাবে মডেলে রাখতে পারবা? তোমার একটা চালাক আইডিয়া চলে আসলো। Take all surgeries by each surgeon and calculate the infection rate among those surgeons. For each patient in the data, find out who the surgeon was and plug in the surgeon's average infection rate as a feature. তো প্রথমে কি করলা? All surgeries by each surgeon and calculate the infection rate তুমি করলা। And for each patient in the data,
Find out who the surgeon was and plug in that surgeon's average infection rate as a feature. Does this pose any target leakage issues? Does it pose any train test contamination issues? তো আমার মনে হয় এখানে ট্রেন টেস্ট কন্টামিনেশন হতে পারে যদি আমি ঠিক মতো কেয়ারফুল না থাকি, কারণ আমি তো ওই যে ডেটা প্রি প্রসেসিং করতেছি, তাই না? মানে আমার তো সব রোগীর তথ্য নিছি, নিয়ে তারপর আমি আবার করতেছি কি, ইনফেকশন রেট ক্যালকুলেট করতেছি। আবার ফর ইচ পেশেন্ট ইন দ্য ডেটা, তারপর আমি দেখতেছি আবার কে তার সার্জন, কারণ এই পেশেন্টের ডেটা দিয়েই কিন্তু এভারেজ যে ইনফেকশন রেটটা তৈরি হইলো। আবার এই পেশেন্টের ক্ষেত্রে এই সার্জনের জায়গায় আমি ইনফেকশন রেটটা বসাই দিলাম। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটা ট্রেন টেস্ট কন্টামিনেশন ইস্যু। তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা কমেন্ট করতে পারো। তো দিস পোজেস রিস্ক অফ বোথ টার্গেট লিকেজ অ্যান্ড ট্রেন টেস্ট কন্টামিনেশন, দুইটাই হইতে পারে। You have the target leakage if a given patient's outcome contributes to the infection rate of his surgeon, which is then plugged back into the prediction model for whether that patient becomes infected. তো এটা হইতে পারে যে তোমার এই পেশেন্টের ডেটা নেয়ার পর যদি তুমি এখন ওই পেশেন্ট ইনফেক্টেড হবে কিনা সেটা টেস্ট করতে যাও, তাহলে তো এটা হইতেই পারে, তাই না? You can avoid target leakage if you calculate the surgeon's infection rate by using only the surgeries before the patient you are predicting for. তা তো বটেই। এটা তো আমরা নতুন পেশেন্টের ক্ষেত্রে যখন ক্যালকুলেট করব, যে তার আগ পর্যন্ত সার্জন যে সার্জারি করছে সেখান থেকে আমি এই তার ইনফেকশন রেটে ক্যালকুলেট করব। তো এই জন্যই আমি এটাকে ধরি নাই যে টার্গেট লিকেজ হতে পারে। ক্যালকুলেটিং কিন্তু হতে পারে কখন, যদি আমি আবার এই পেশেন্টের ইনফেকশন হয়েছে সেটাই আবার নিয়ে ওইভাবে মডেলটাকে ট্রেন করি। ক্যালকুলেটিং দিস ফর ইচ সার্জারি ইন ইউর ট্রেনিং ডেটা মে বি আ লিটল ট্রিকি. You also have a train test contamination problem if you calculate using all surgeries a surgeon performed, including those from the test set. The result would be that your model could look very accurate on the test set, even it wouldn't generalize well to new patients after the model is deployed. মানে মডেল টেস্টে খুব ভালো কাজ করবে কিন্তু ডিপ্লয় করার পর আর ভালো কাজ করবে না। This would happen because the surgeon risk feature accounts for data in the test set. Test set exists to estimate how the model will do when seeing new data. তো টেস্ট সেটের লক্ষ্যটা কি? টেস্ট সেটের লক্ষ্যটা হচ্ছে এই মডেলটা নতুন ডেটার ক্ষেত্রে কাজ করবে সেটা এস্টিমেট করা। টেস্ট সেটের মধ্যে যদি আবার ওই সেটা ট্রেনিং ডেটার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে যায় বা ভেজাল ঢুকে যায় তখনই সমস্যা। সো দিস কন্টামিনেশন ডিফিটস দ্য পারপাস অফ টেস্ট সেট। তো ঠিক আছে, এখন আমরা আমাদের আজকের দিনের শেষ এক্সাম্পলটা দেখব। আমাদের শেষ এক্সাম্পল হচ্ছে হাউজিং প্রাইস। You will build a model to predict housing prices. The model will be deployed on an ongoing basis to predict the price of a new house when a description is added to a website. Here are 4 features that could be used as predictors. মানে আমার বাড়ি ঘরের প্রাইস প্রেডিক্ট করতে হবে, ওই যে বাড়ি বিক্রি করার যেসব ওয়েবসাইট থেকে যেগুলোর মাধ্যমে বাড়ি বেচা কেনা হয়। তো ওইখানে কি হবে, যখন একটা নিউ হাউসের ডেসক্রিপশন একটা ওয়েবসাইটে অ্যাড হবে তখন আমি একটা প্রাইস প্রেডিক্ট করবো যে এটার প্রাইস কত হওয়া উচিত। এখন এই 4টা ফিচার ইউজ করছে: সাইজ অফ দ্য হাউস ইন স্কোয়ার মিটার্স, অ্যাভারেজ সেলস প্রাইস অফ হোমস ইন দ্য সেম নেইবারহুড, এই এরিয়াতে যে অ্যাভারেজ সেল প্রাইসটা কত, ল্যাটিচিউড অ্যান্ড লংগিচিউড অফ দ্য হাউস, মানে এটা কোথায়, লোকেশনটা কোথায়, মানে এটা দিয়ে আসলে আমি বের করবো সে কোন নেইবারহুডে আছে, ওয়েদার দ্য হাউস হ্যাজ এ বেসমেন্ট, এবং হাউসের কোনো বেসমেন্ট আছে কিনা। You have historic data to train and validate the model. Which of the features is most likely to be a source of leakage? কোন ফিচারটা লিকেজ তৈরি করতে পারে? তো এখন দেখো, আমরা আবার দেখি, আমার বলছে কি সাইজ অফ দ্য হাউস, average sales price of home in the same neighborhood, the latitude and longitude of the house, whether the house has a basement. You have historic data to train and validate the model.
তো আমি যদি হিস্টোরিক ডেটা দিয়ে ট্রেন এবং ভ্যালিডেট করি, ধরো গত 1 বছরে আমি যে এলাকায় থাকি এই এলাকায় যেসব বাড়ি ঘরের, তো সাধারণত আমি দেখবো যে এভারেজ সেল প্রাইসের সঙ্গে আমার প্রাইসটা খুব কোরিলেট করে যাবে, তাই না? কারণ আমার ধরো পুরা ফুল, ধরো আমার 1,000 বাড়ি বিক্রির তথ্য আছে, এটাই হচ্ছে আমার ট্রেনিং এবং টেস্টিং ডেটা বা ভ্যালিডেশন ডেটা। তো এখানে যেহেতু আমি এই 1,000টা বাড়ির এভারেজ সেল প্রাইস অফ হোমস, তো এখানে তো ট্রেন টেস্ট ডেটা কন্টামিনেশন হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আর ডেটা লিকেজ কি আছে? আর ডেটা লিকেজ থাকার কথা না, ইউ হ্যাভ হিস্টোরিক ডেটা টু ট্রেন এন্ড আচ্ছা, ভ্যালিডেটও তো করতেছি হিস্টোরিক ডেটা দিয়ে। হ্যাঁ, হিস্টোরি, এবার টার্গেট লিকেজ হওয়ারও সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমার বাড়িটা যে বিক্রি হইলো হওয়ার পর সেটা তো আবার এভারেজে সেলস প্রাইসে ইফেক্ট ফেলতেছে, মানে আগের যে হিস্টোরিক্যাল ডেটা, তো এখান থেকে টার্গেট লিকেজও হইতে পারে। তাহলে আমি বলবো যে আমার 2 নাম্বারটা, এভারেজ সেল প্রাইসটা একটা সমস্যা। আর 3 নাম্বারটা কেন, এটা আমি বুঝি নাই, যে আসলে আমার এই নেইবারহুড, যেহেতু সেম নেইবারহুড বলাই আছে, তাহলে আবার নেইবারহুডের নাম জেনে আমার কি লাভ? দেখি, কারেক্ট। 2 is the source of target leakage. Here is an analysis for each feature. The size of the house is unlikely to be changed after it is sold, but typically this will be available when you need to make a prediction, and the data won't be modified after the home is sold. So বাড়ির সাইজটা ঠিক আছে, সেফ। তারপর 3 নাম্বার আর 4 নাম্বারটা দেখে নিই। দিস ডোন্ট চেঞ্জ, মানে লোকেশনটা চেঞ্জ হয় না, উইল বি অ্যাভেলেবল এট দ্য টাইম ইউ ওয়ান্ট টু মেক এ প্রেডিকশনস, তার মানে রিস্ক নাই। তারপর বেসমেন্ট আছে কিনা এটাও, দিস অলসো ডাজন্ট চেঞ্জ এন্ড ইট ইজ অ্যাভেলেবল এট দ্য টাইম ইউ ওয়ান্ট টু মেক এ প্রেডিকশন। এখন 2 নাম্বারটাতে যে ঝামেলা বলছিলাম, অ্যাভারেজ সেল প্রাইস, we don't know the rules for when this is updated. If the field is updated in the raw data after a home was sold and the home sale is used to calculate the average, this constitutes a case of target leakage. At an extreme, if only one home is sold in the neighborhood and it is the home we are trying to predict, then the average will be exactly equal to the value we are trying to predict. In general, for neighborhoods with few sales, this model will perform very well on the training data, but when you apply the model, the home you are predicting won't have been sold yet. So this feature won't work the same as it did in the training data. তো যেটা বললাম আর কি একটু আগে, যে আমি যে এভারেজটা নিচ্ছি এটা যদি আসলে ওই বাড়িগুলার থেকেই তৈরি হয়, তো এখানে আমি যে ভ্যালিডেশন করবো, ভ্যালিডেশন করার আগেই তো সে টার্গেটটাকে ইনফ্লুয়েন্স করে ফেলছে, তো এই হচ্ছে সমস্যা আর কি। এবার আসলে কনক্লুশন কি? তো লিকেজ ইজ এ হার্ড অ্যান্ড সাটল ইস্যু, এটা কঠিন এবং সূক্ষ্ম একটা সমস্যা, তাই না? ইউ শুড বি প্রাউড ইফ ইউ পিকড আপ দ্য ইস্যুস ইন দিস এক্সাম্পলস। তো তোমরা যারা এই এক্সাম্পলের ইয়েগুলা গেস করতে পারছো, তারা প্রাউড হইতে পারো নিজেকে নিয়ে। Now you have the tools to make highly accurate models pick up on the most difficult practical problems that arise with applying these models to solve real problems. There is still a lot of room to build knowledge and experience. Try out a competition or look for a dataset to practice your new skills. Again, congratulations. তো আমার ধারণা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের যে, হ্যাঁ, ফারহান লাবিন বলছো টার্গেট লিকেজ, ঠিক আছে। ফারহানা ইয়াসমিন প্রশ্ন করছে, টেস্ট ডেটা তো অলওয়েজই আলাদা করে রাখবো, তাহলে কন্টামিনেশন হবে কিনা এটা নিয়ে কি বার্ডেনের খুব বেশি দরকার আছে? টেস্ট ডেটা তো অলওয়েজ তুমি আলাদা করতে পারবে না, তোমার কাছে যখন পুরো ফুল ডেটা সেটটা আসবে ওখান থেকে তুমি ভাগ করবে 80% টেস্ট ডেটা, 20% ডেটা সেট যখন আসলো তোমার কাছে, ধর এই যে হাউজিং এর ক্ষেত্রে, তখন যদি সেটা এমন ভাবে আসে যে ওইখানে এভারেজ প্রাইসটা আছে, তাহলে আর এভারেজ প্রাইসটা তো আসলে ক্যালকুলেট করার ক্ষেত্রে ওই বাড়ির প্রাইসও ভূমিকা রাখছে। এখন তো তুমি আর এটারে ওই ট্রেনটা স্প্লিট করে খুব একটা ইয়ে হচ্ছে না, কারণ তোমার ভ্যালিডেশন যে ডেটা আছে ওইখানে ডেটাগুলো ওইখানে এটা দিয়ে ইনফ্লুয়েন্সড, তাই না? তো এই জন্য অনেক ক্ষেত্রেই এই ঝামেলাগুলো হয়, যেটা তুমি এড়াইতে পারবা না, তুমি যদি না তুমি যেখান থেকে ডেটা পাইছো ওদের সাথে কথা বলো যে না
আমার, অথবা তুমি যেটা করতে পারো, তুমি এভারেজ সেল প্রাইসটাই আসলে বাদ দিয়ে দিবা, কারণ এভারেজ সেল প্রাইস দিয়ে কিছু যায় আসে না। তো অথবা তুমি অন্য কিছু করতে হবে এখানে, কারণ এভারেজ মানে আমার তো একটা দরকার প্রাইস ইন্ডিকেটর। না, এভারেজ সেল প্রাইস, হ্যাঁ এভারেজ সেল প্রাইস বাদ দিতে পারো। বাদ দিয়ে হাউসের ক্ষেত্রে অন্যান্য আরো ফিচার যেগুলো আমরা আসলে অন্যান্য অ্যাসাইনমেন্টে করছি, তাই না, যে মেলবোর্ন হাউস প্রাইস প্রেডিকশন আর আইওয়ার হাউস প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারো। তো সেখানে খেয়াল করে দেখো যে আমার মনে পড়ে না এভারেজ সেল প্রাইস বলে কোনো ফিচার আছে। তো ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের যে মেশিন লার্নিং ওদের যে কোর্সটা, সেই মাইক্রো কোর্স, এইটাও হয়তো এই লেকচারের মধ্য দিয়ে শেষ হলো। আজকে যেহেতু 14তম দিন, আরো 16 দিন আছে, এই 16 দিনে ওরা কি করাবে আমি জানি না, সম্ভবত এখন আমাদেরকে একটা চ্যালেঞ্জ করতে দিবে এবং সেই চ্যালেঞ্জটা আমরা করব। তো সেটা নিয়ে আমি প্রতিদিন বসবো কিনা এটা আমি শিওর না। তো এটা নির্ভর করে কালকে আসলে ওরা ইমেইলে কি দিবে সেটার উপর। তো যদি এমন হয় যে না প্রতিদিন এরকম করার মতো, তাহলে আমি করব। আর যদি প্রতিদিন করার মতো না হয় তাহলে আর করব না। তো তোমরা সবাই ডেটা সায়েন্স নিয়ে নিজেরা আরো এক্সপ্লোর করো। তো তোমাদের সবার জন্য আমার শুভকামনা। আশা করছি তোমরা এখান থেকে ডেটা সায়েন্সের ব্যাপারে উৎসাহ পাবে, এবং আমার এই ভিডিওগুলো থাকবে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এবং নিজেরাও আরো অনেক পড়াশোনা করে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।